জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি দীপজ্যোতি। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগের জন্য 2025 সালে একটা বিজ্ঞপ্তি জারি করেছে যে সেপ্টেম্বরের মাসের প্রথম সপ্তাহতেই তোমাদের 9, 10 এবং 11, 12-এ প্রত্যেকটা সাবজেক্টের শিক্ষক নিয়োগ হবে। আমি দীপজ্যোতি আমার এই চ্যানেলে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলের এবং গ্র্যাজুয়েশন লেভেলে অর্থাৎ 9, 10 এবং 11, 12 লেভেলে যে ভূগোল বিষয়ে শিক্ষক নিয়োগ হবে এবং যে সিলেবাস নির্ধারিত করা আছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন দ্বারা, সেই সিলেবাসের সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক পড়াশোনা এবং এমসিকিউ প্র্যাকটিস আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা ইন্টারেস্টেড তারা আমার এই চ্যানেলটা ফলো করতে পারো তোমাদের প্রস্তুতি আরো ভালো করে করার জন্য। তোমাদের সঙ্গে আলোচনা করব পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের ভূগোল বিষয়ে নবম, দশম এবং উচ্চ মাধ্যমিক স্তরে 11, 12 অর্থাৎ একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষায় কোন কোন প্রশ্ন আসতে পারে সে সম্পর্কিত আলোচনা। আগের বছর বিভিন্ন রাজ্যে যে পরীক্ষা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ নবম, দশম এবং একাদশ, দ্বাদশের, সেই প্রশ্ন নিয়ে আলোচনা তোমাদের সঙ্গে আজকে করব। আর সেই প্রশ্নগুলো আলোচনা করলে তোমরা বুঝতে পারবে কোন কোন বিষয়গুলো বেশি করে জোর দিয়ে পড়বে। আজকে এই প্রশ্নটা হলো ত্রিপুরা বোর্ডে, ঠিক আছে, ত্রিপুরা রাজ্যের 2018 সালে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নপত্র। এই প্রশ্নপত্র মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি, এমসিকিউ ধরন, এবং কোন কোন বিষয় থেকে বেশি করে পড়বে। তবে চলো আজকের প্রশ্ন শুরু করা যাক। প্রথম প্রশ্ন আমাদের, ওয়েগনারের মত অনুযায়ী মহাদেশের সঞ্চালনের জন্য যে বলটির ভূমিকা বেশি সেটি হলো, উত্তর হবে জোয়ারজনিত বল। ওয়েগনার বলেছেন পৃথিবীর মহাদেশগুলো একত্রে ছিল না। তিনি বলেছেন যে একত্রে ছিল, পৃথিবীর মহাদেশগুলো একত্রে ছিল এবং পরবর্তীকালে সেগুলো ভেঙে বর্তমানে পরিণত হয়েছে। তিনি জোয়ারজনিত বলের কথা বলেছিলেন। আর একটা বলের কথা বলেছিলেন, সেটা কি? সেটা হবে বৈষম্যমূলক অভিকর্ষজ বল। বৈষম্যমূলক অভিকর্ষজ বল। এই দুই বলের জন্য পৃথিবীর মহাদেশগুলো আজকে প্যানজিয়া এবং প্যান্থালাসা ভেঙে বর্তমানে 7টি মহাদেশ তৈরি হয়েছে। ঠিক আছে, 7টি মহাদেশ তৈরি হয়েছে আর 5টি মহাসাগর তৈরি হয়েছে। 2, কোনটি সঠিক? এখানে কোনটি সঠিক হবে? উত্তর হবে সি। ঠিক আছে, উত্তর হবে সি। টার্ন হ্রদ সার্কের মধ্যবর্তী অবস্থিত ছোট পাহাড়ি হ্রদ। কেটেল হলো বহির্বিধৌত সমভূমির ওপর যে ছোট হ্রদ তৈরি হয় বরফ গলা জল থেকে, সেটাকে বলা হয় কেটেল। এস্কার হলো শৈলশিরার মতো বহির্বিধৌত সমভূমির ওপরে অর্থাৎ হিমবাহ জলাধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ হলো এস্কার শৈলশিরার মতো দেখতে। আর ড্রামলিন হলো ডিমের ঝুড়ির মতো ভূমিরূপ। এইটাও হিমবাহ এবং জলাধারার মিলিত কার্যের ফলেই তৈরি হয়। অর্থাৎ এ বি সি এ বি ডি এই তিনটেই হিমবাহ ও জলাধারা মিলিত কার্যের ফলে ভূমিরূপ। কেটেল হলো বহির্বিধৌত সমভূমির ওপর তৈরি হওয়া হ্রদ। এস্কার হলো শৈলশিরার মতো ভূমিরূপ। আর ড্রামলিন হলো ডিমের ঝুড়ির ন্যায় ভূমিরূপ। 3 নম্বর, ক্ষয় কার্যের সর্বোচ্চ সীমা, এই ধারণাটি প্রবর্তক হলেন পাওয়েল। ঠিক আছে, ক্ষয় কার্যের সর্বোচ্চ সীমা এই ধারণাটি প্রবর্তক হলো পাওয়েল। এটার ইংরেজি হলো বেস লেভেল অফ এরোজেন। 4 নম্বর প্রশ্ন, যে সকল নদী অনুগামী নদীর মতোই ঢালের সঙ্গে সমতা রেখে প্রবাহিত হয় কিন্তু অনুগামী নদীর তুলনায় অপেক্ষাকৃত নিচু স্থান দিয়ে প্রবাহিত হয় এবং ক্ষয় করার সীমাটিও স্বতন্ত্র, তাদের বলা হয়। এখানে উত্তর হবে পুনর্ভবা নদী, রিসিকুয়েন্ট স্ট্রিম। বাদ বাকি যে নদীগুলো দিয়েছে এইগুলো আমি যখন ক্লাস করাবো
ঠিক আছে, তোমাদের বলেছি যে আমি সম্পূর্ণ ক্লাস করাবো স্কুল সার্ভিস কমিশনের। সেই ক্লাসগুলো যখন করাবো তখন বলে দেবো, এখানে বলতে গেলে অনেক লেন্দি হয়ে যাবে প্রশ্ন আলোচনা করা। ঠিক আছে। 5 নম্বর, নিচে উল্লেখিত কোন বালিয়ারি শ্রেণীর অন্তর্ভুক্ত নয়? বালিয়ারি শ্রেণীর অন্তর্ভুক্ত নয় হবে জিউগেন। এটা হবে জিউগেন। ঠিক আছে, এটা কোনো বালিয়ারির মধ্যে পড়ে না, এটা বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। কিন্তু বারখান অর্ধচন্দ্রাকৃতি বালিয়ারি। ঠিক আছে। শিব তলোয়ারের মতো বালিয়ারি। বোঝা গেছে? বারখান হয় এইরকম অর্ধচন্দ্রাকৃতি, দুই দিকে শিঙের মতো থাকে। আর শিব বালিয়ারি এরকম শৈলশিরার মতো হয়। এরকম মরুভূমিতে শৈলশিরার মতো বালি অবস্থান করে, যেটাকে বলা হয় শিব। ঠিক আছে, বেশ। 6 নম্বর, মহু বিযুক্তি যে সংযোগস্থলে অবস্থিত সেটি হলো, মহু বিযুক্তি অবস্থিত হবে ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যে। মহু বিযুক্তি রেখা অবস্থান করছে। ঠিক আছে, গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডলের মধ্যে কি অবস্থান করছে আমি এই বিযুক্তি রেখাগুলো আলোচনা করেছি, তোমরা ক্লাসে দেখে নাও, আমি আর এখানে বলছি না। গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল হবে গুটেনবার্গ। একবার বলেই দিই, গুটেনবার্গ। গুটেনবার্গ। গুরুমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডল, এটাও হবে গুটেনবার্গ, কারণ বহিঃকেন্দ্রমণ্ডল বলেছে। আর বহিঃকেন্দ্রমণ্ডল অভ্যন্তরস্থ কেন্দ্রমণ্ডল হবে লেহম্যান। রাসায়নিক আবহবিকার কোন পদ্ধতির ফলে লোহায় মরচে পড়ে? উত্তর হবে অক্সিডেশন পদ্ধতিতে মরচে পড়ে। অক্সিজেন প্লাস H2O একসঙ্গে বিক্রিয়া করে লোহায় মরচে ফলে, অর্থাৎ ফেরাস অক্সাইড তৈরি করে। কার্বনেশন, কার্বন ডাই অক্সাইড প্লাস H2O একসঙ্গে বিক্রিয়া করে কার্বনেশন প্রক্রিয়ায় চুনাপাথরযুক্ত অঞ্চল হয়। অর্থাৎ মনে রাখবে, অক্সিডেশন হয় লোহা সমৃদ্ধ শিলায়, আর কার্বনেশন হয় চুনাপাথর সমৃদ্ধ অঞ্চলে। ঠিক আছে, যেখানে কাস্ট গ্রুপ হয়। কার্বনেশনের জন্য কি হয় মনে রাখবে, আরেকটা কার্বনেশনের জন্য মনে রাখবে কার্স্ট গুহা। ঠিক আছে, কার্স্ট গুহা কার্বনেশনের সঙ্গে জড়িত। বেশ। 8 নম্বর, সমুদ্র বক্ষের বিস্তৃতি মতবাদটি প্রথম কে ব্যাখ্যা করেন? মনে রাখবে হেনরি হেস। ঠিক আছে, সমুদ্র বক্ষের বিস্তৃতি মতবাদটি প্রথম বলেন। অর্থাৎ আমাদের যে আটলান্টিক মহাসাগর আছে, সেই আটলান্টিক মহাসাগর ধীরে ধীরে বড় হচ্ছে, অর্থাৎ সমুদ্র বক্ষ বড় হচ্ছে। ঠিক আছে, তাই দীর্ঘ শৈলশিরা যদি পরীক্ষায় আসে কোন মহাসাগরে দেখা যায়, সেটা হবে আটলান্টিক মহাসাগর। ঠিক আছে, আর পৃথিবীর বড় মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর, সেটা ছোট হচ্ছে। অর্থাৎ আটলান্টিক মহাসাগর বিস্তৃত হচ্ছে, আর প্রশান্ত মহাসাগর সংকুচিত হচ্ছে। এই বিস্তৃত হচ্ছে, এখানে কোন পাচ্ছিমানা আছে? এখানে আছে প্রতিসারী পাচ্ছিমানা। ঠিক আছে, ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি। আর প্রশান্ত মহাসাগর যে সংকুচিত হচ্ছে, এখানে আছে কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি বা অভিসারী পাচ্ছিমানা। 9 প্রশ্ন, নিচে উল্লেখিত কোনটির উদাহরণ হিসাবে লোহিত সাগরকে দেখানো হয়? নিচে উল্লেখিত কোনটি উদাহরণ হিসাবে লোহিত সাগরকে দেখানো? এখানে মনে রাখবে গ্রস্ত উপত্যকাকে ইংরেজিতে বলা হয় রিফট ভ্যালি। ঠিক আছে, লোহিত সাগর রিফট ভ্যালির একটা উদাহরণ। 10, যে সকল ভাঁজের বাহু দুটি পরস্পর নিকটস্থ হেলানো অবস্থায় থাকে এবং মনে হয় তারা সমান্তরাল, তখন তাদের কি বলা হয়? উত্তর হবে সমোন্নত ভাঁজ বা আইসোকাইনাল ফোল্ডস। 11, পরিবেশের বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা বিচূর্ণী ভবন ও বহন প্রক্রিয়াকে একত্রে কি বলা হয়? একত্রে বলা হয়, মনে রাখবে, নগ্নীভবন। ঠিক আছে, উত্তর হবে নগ্নীভবন। এখানে পুঞ্জিত ক্ষয় মানে অভিকর্ষজ টানে আবহবিকারজাত পদার্থ নিচের দিকে নামবে। ঠিক আছে, পুঞ্জিত ক্ষয় মানে। আর নগ্নীভবন মানে ভূপৃষ্ঠের নিচের কোনো শিলা বাইরে বেরিয়ে আসবে ক্ষয়প্রাপ্ত হওয়ার পরে, বহনপ্রাপ্ত হওয়ার পরে। ঠিক আছে, ক্ষয় বহন প্রক্রিয়ায় নিচের কোনো শিলা বাইরে বেরিয়ে আসাটাকে একত্রে বলছে কি নগ্নীভবন, যেটাকে ইংরেজিতে বলা হয় ডেনুটেশন। ঠিক আছে,
12 মগ্ন শৈলশিরা যেটির সঙ্গে সংশ্লিষ্ট সেটি কি হবে? একটু আগেই বললাম যে আটলান্টিক মহাসাগরে শৈলশিরা আছে, সেটা কি কোন পাত সীমান্তে আছে? এটা প্রতিসারি পাত সীমান্তে আছে, ডাইভার্জিং প্লেট বাউন্ডারিতে। 13 নদীর দৈর্ঘ্য বরাবর পার্শ্বচিত্রে অসমতা দেখা দিলে তাকে সাধারণত কি বলা হয়? তাকে সাধারণত বলা হয় নিক পয়েন্ট। ঠিক আছে, নিক পয়েন্ট মানে কি বোঝায়? নদীর কোনো কারণে ভূ আলোড়নের ফলে যদি নিচু হয়ে যায়, ঠিক আছে, প্রবাহ পথের কোনো একটা অংশ, তখন পুরনো ঢাল এবং নতুন ঢালের মধ্যে যে বিন্দু, সেটাকে বলা হয় কি নিক পয়েন্ট। স্বাভাবিক বাঁধ নদীর দুই ধারে উঁচু অংশকে বলা হয়। আর ঝুলন্ত উপত্যকা তো নদীর সঙ্গে সম্পর্কিতই নয়, এটা হিমবাহ একটা উপত্যকা, প্রধান হিমবাহ ক্ষয় করে নিচে নেমে যায় আর উপহিমবাহগুলো তখনও ঝুলতে থাকে প্রধান হিমবাহের ওপর। ঠিক আছে, আমি যখন করাবো তখন দেখতে পাবে ঝুলন্ত উপত্যকা প্রধান হিমবাহের সঙ্গে জড়িত, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটা ভূমিরূপ। তবে বুঝতে পারলে ঝুলন্ত উপত্যকা প্রধান হিমবাহ ক্ষয় করে নিচু হয়ে যাবে, কিন্তু উপ হিমবাহগুলো ক্ষয় করতে পারবে না। ঠিক আছে, সেটা উঁচু হয়েই থাকবে, তাই দূর থেকে দেখে মনে হয় ঝুলে আছে। তাহলে স্বাভাবিক বাঁধ বলতে নদীর দুই তীর, দুই দুই পার বন্যার জন্য উঁচু হয়ে যাওয়া। ছবিটা এরকম হবে, এরকম দুই তীর উঁচু হয়ে যাওয়া, পলিবালি জমা হয়ে। ঠিক আছে, আর ঝুলন্ত উপত্যকা পরে ছবি এঁকে তোমাদের বুঝিয়ে দেবো, এইখানে ছবি আঁকতে গেলে লেন্দি হয়ে যাবে ভিডিও। ইনসেলবার্জ হলো, মনে রাখবে, বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত একটা ভূমিরূপ। ইনসেলবার্জ হলো বায়ুর ক্ষয়কার্যের ফলে একটা ভূমিরূপ। মরু ক্ষয়চক্রে একদম শেষ পর্যায়ে অনুচ্চ কঠিন শিলাকে ইনসেলবার্জ বলা হয়। 15 করাতে দাঁতের মতো তীক্ষ্ণ শৈলশিরার নাম কি? করাতে দাঁতের মতো তীক্ষ্ণ শৈলশিরার নাম হবে এরিটি। এটা একটা হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। হিমবাহের ক্ষয়কার্য, হ্যাঁ, হিমবাহ ক্ষয়কার্য। নিচে উল্লেখিত সমুদ্রের লবণতার বিষয় কোনটি সঠিক নয়? সবকটাই সঠিক। বি, সি, ডি। বি বলছে বাষ্পীভবনের হার ও লবণতার মধ্যে প্রত্যক্ষ সম্পর্ক বিদ্যমান, অবশ্যই। সি, কম লবণতা দেখা যায় নদীর মোহনায়, অবশ্যই ঠিক। ডি, ক্রান্তীয় অঞ্চলে লবণতার পরিমাণ বেশি এবং এটি মেরু অঞ্চলে নিরক্ষীয় অঞ্চলে কম, এটাও ঠিক। কিন্তু লবণতার প্রত্যক্ষভাবে বায়ুপ্রবাহের সঙ্গে সংশ্লিষ্ট, এটা ভুল। তাই উত্তর হবে এটা, কারণ এখানে নয় বলেছে। ঠিক আছে, বাকি বি, সি, ডি ঠিক সমুদ্রের লবণতা সম্পর্কে। 17 সমুদ্রের অজৈব পদার্থের অবক্ষেপ মূলত যেখানে দেখা যায় সেটা কি? অবশ্যই মনে রাখবে মহীসোপান বা মহীঢাল। সমুদ্রের পাড় থেকে ধীরে ধীরে যখন ঢাল নামতে থাকে তখন সেটাকে বলা হয় মহীসোপান, আর হঠাৎ করে ঢাল যখন বেড়ে যায় তখন তাকে বলা হয় মহীঢাল। ঠিক আছে, অর্থাৎ এইটা সমুদ্র যদি হয়, সমুদ্রের এই অংশটা, সমুদ্রের এই অংশটা যেখানে কালো করে আঁকছি সেটা হবে মহীসোপান। ঠিক আছে, সেটা হবে মহীসোপান, সেটা হবে মহীসোপান। আর হঠাৎ করে যে ঢাল নেমে যাচ্ছে, হঠাৎ করে যে ঢাল নেমে যাচ্ছে এই জায়গাটা, এই যে গ্রিন এর ব্লু কালারের এই জায়গাটা হবে মহীঢাল। ঠিক আছে, তাই অজৈব পদার্থ মানে কি? মানুষের সৃষ্ট যে পদার্থগুলো সেগুলো হলো অজৈব। তাই এখানে কি হবে? মহীসোপান ও মহীঢালে সব থেকে বেশি জমে এগুলো। ঠিক আছে, অর্থাৎ এই অজৈব পদার্থগুলো কে নিয়ে আসে বেশি করে? নদী সব থেকে বেশি করে এগুলো নিয়ে আসে। ঠিক আছে, এরপরে আছে 18 সমুদ্র জলের বার্ষিক উষ্ণতার প্রসার নির্ভর করে কার উপর? সমুদ্র জলের বার্ষিক উষ্ণতার প্রসার নির্ভর করে, কোনো কিছুই পরিবর্তন হয় না, শুধুমাত্র বায়ু প্রবাহটা পরিবর্তন হয়। তাই উত্তর হবে বায়ু প্রবাহ। ঠিক আছে, এইখানে বায়ু প্রবাহ হবে না, একটু ভুল হয়ে গেছে বলতে, এটা হবে সমস্ত কিছুই, উপরের সবগুলোই। ঠিক আছে, অর্থাৎ এখানে
সৌরতাপের আঞ্চলিক তারতম্য, সমুদ্রের প্রকৃতির ওপর বায়ুপ্রবাহ সবকটাই নির্ভর করে সমুদ্র জলের বার্ষিক উষ্ণতার প্রসারের উপর। ঠিক আছে। এরপরে আছে নিচে উল্লেখিত কোন সমুদ্র তটে বার্ষিক উষ্ণতার প্রসার সর্বোচ্চ? মনে রাখবে ভূমধ্যসাগরে। 20, নিচে উল্লেখিত কোনটি সঠিক? সমুদ্র জলের উষ্ণতা সমুদ্রের গভীরতার সঙ্গে কমতে থাকে। এটা হবে, ঠিক আছে, এ সমুদ্র জলের উষ্ণতা সমুদ্রের গভীরতার সঙ্গে কমতে থাকে। এটা বি ভুল, সিও ভুল, ডিও ভুল। সমুদ্রের সর্বোচ্চ লবণতা দেখা যায় কোথায়? সমুদ্রের সর্বোচ্চ লবণতা দেখা যায় ক্রান্তীয় অঞ্চলে। 22, শৈবাল সাগরের অবস্থান কোথায়? শৈবাল সাগরের অবস্থান উত্তর আটলান্টিক মহাসাগরে। ঠিক আছে, এটাকে সারাগাসো সিও বলা হয়, সারাগাসো সিও বলা হয়। ঠিক আছে, এখানে একটা আবর্ত তৈরি করে ক্যানারি স্রোত, উপসাগরীয় স্রোত মিলে, যার ফলে এখানে সমস্ত জৈব অজৈব জিনিসগুলো এখানে এসে জমা হয়, তাই শৈবাল সাগরকে মিথের সাগরও বলা হয়। ঠিক আছে, এই শৈবাল সাগর হলো জীবনহীন মরুভূমি বলা হয়, জীবনহীন মরুভূমি, জীবনহীন মরুভূমি, মনে রাখবে জীবনহীন মরুভূমি। ঠিক আছে, এইখানে এর ইংরেজি নাম হলো কি? সারাগাসো সি। জীবনহীন মরুভূমি মানে এখানে কোনো জীবনের অস্তিত্ব পাওয়া যায় না। অর্থাৎ কোন তিনটে স্রোত বললাম? একটা উত্তর আটলান্টিক, ক্যানারি আর উত্তর নিরক্ষীয়, এই তিনটে স্রোত মিলে এখানে শৈবাল সাগর তৈরি করেছে। ক্যানারি স্রোত, উত্তর আটলান্টিক স্রোত আর উত্তর নিরক্ষীয় স্রোত। 23, কোন সমুদ্র স্রোতটি শীতকালেও নিউ ইয়র্কে তাপমাত্রায় প্রভাব বিস্তার করে? মনে রাখবে উষ্ণ উপসাগরীয় স্রোত। আর উষ্ণ উপসাগরীয় স্রোত উষ্ণ, ঠিক আছে, আর ল্যাব্রাডর হলো শীতল। এই দুটো স্রোত একসঙ্গে মিলিত হয়ে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশার ঝড়ঝঞ্ঝার পরিস্থিতি তৈরি করে। আর এখানে একটা বড় মগ্নচড়াও তৈরি করেছে, তার নাম হলো গ্র্যান্ড ব্যাংক। ঠিক আছে, গ্র্যান্ড ব্যাংক। এরপরে 24, সমুদ্র জলের গড় লবণতা কত? সমুদ্র জলের গড় লবণতা মনে রাখবে 35 পার্টস পার থাউজেন্ড। ঠিক আছে, যেটাকে বলা হয় পিপিটি। মনে রাখবে পিপিটি, পার্টস পার থাউজেন্ড। ঠিক আছে, 35%, না বলে পার্টস পার থাউজেন্ড হবে। 25, নিচে উল্লেখিত কোন দুটি স্রোত নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে কুয়াশা তৈরি করে? একটু আগে আমরা বললাম, উত্তর হবে ল্যাব্রাডর ও উপসাগরীয় স্রোত। ল্যাব্রাডর হলো শীতল আর উপসাগরীয় হলো উষ্ণ। 26, নিচে উল্লেখিত কোন সমুদ্রে সবচেয়ে বেশি সংখ্যক মগ্ন শৈলশিরা আছে? মনে রাখবে প্রশান্ত মহাসাগরের উত্তরে, অর্থাৎ উত্তর প্রশান্ত মহাসাগরে সব থেকে বেশি মগ্ন শৈলশিরা আছে। ঠিক আছে। 27, নিচে উল্লেখিত কোন মগ্ন শৈলশিরাটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরে দেখা যায়? দক্ষিণ প্রশান্ত মহাসাগরে দেখা যায়, মনে রাখবে এখানে একটাও হবে না, এখানে মারিয়ানাই হবে। ঠিক আছে, দক্ষিণ প্রশান্ত মহাসাগরে দেখা যায়। টোঙ্গা ও আটাকামা মগ্ন খাতগুলি কোথায় অবস্থিত? আটাকামাকে পেরুচিলি ট্রেন্সও বলা হয়, পেরুচিলি ট্রেন্স। ঠিক আছে, এটা হবে উত্তর দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরে এই টোঙ্গা, আটাকামা বা পেরুচিলি ট্রেন্স দেখা যায়। তবে বুঝতে পারলে যে সমুদ্র থেকে কি কি প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, বা বায়ুমণ্ডল থেকে। বেশ। 29, সমুদ্র স্রোতের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব কি? সমুদ্র স্রোত সাধারণত কি করে? উপকূলীয় জলবায়ুর পরিবর্তন সাধন করে, উপকূল অঞ্চলের জলবায়ু পরিবর্তন করে দেয়। ঠিক আছে, উষ্ণ স্রোত গেলে সেখানকার উষ্ণতা বাড়িয়ে দেয়, শীতল স্রোত গেলে শীতলতা বাড়িয়ে দেয়। 30, 600 ফুট থেকে 12,000 ফুট গভীরতায় নিচে উল্লেখিত কোন সামুদ্রিক কর্দম দেখা যায়? উত্তর হবে চুন জাতীয় কর্দম। ঠিক আছে, চুন জাতীয় কর্দম জেনারেলি দেখা যায় 4,000 থেকে 4,500 মিটারে। ঠিক আছে, 4,000 থেকে 4,500 মিটার। আর এটা যদি ফুটের দিক থেকে বলি, 600 ফুট থেকে 1500 ফিটের মধ্যেও দেখা যায়, 600 থেকে 1500 ফিটের মধ্যেও, 15,000 ফুটের মধ্যেও কিছুটা দেখা যায়। তাই এটা একমাত্র যেটা যেটা 600 ফিট থেকে শুরু পাওয়া যায় কিছুটা হলেও। ঠিক আছে, আর বাকিগুলো রেডিওলারিয়ান ওজেস 1500 থেকে 20,000 ফুটে দেখা যায়।
ঠিক আছে, এটা মিটারের দিক থেকে যদি বলি 4500 থেকে 6000 মিটার। সিলকিয়াস ওজেস 4500 মিটার থেকে 6000 মিটার। ঠিক আছে, বা বলা যেতে পারে 4500 থেকে 6000 মিটার উপরে। এটা 1500 থেকে 15000 থেকে 2000 ফিটের মধ্যে। আর ডায়াটমোজেস 4000 থেকে 5000 মিটার, অর্থাৎ ফিটের দিক থেকে যদি বলি 13000 থেকে 16500। দেখো এইখানে যে ভ্যালুগুলো দিয়েছে আমার একটু ভুলও হতে পারে, তোমরা যাচাই করে নিও। ঠিক আছে, এইখানে যে ভ্যালুগুলো দিয়েছি সেইগুলো একটু ভুল হতে পারে, তোমরা যাচাই করে নিও। ঠিক আছে, ভিডিওটা পজ করে বই থেকে দেখে বা যে কোনো জায়গা থেকে দেখে নিজের মতো করে কারেকশন করে নিও। আমি চুন জাতীয় সিন্ধুপত্র বললাম, সেটা উত্তর হবে। আর যদি এটাও ভুল হয় তোমরা কমেন্টে জানিও। ঠিক আছে। 31, নিরক্ষরেখায় ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত? 16 কিমি। নিরক্ষীয় অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা 16 কিমি, কারণ এখানে অনেকটা সূর্যের আলোর জন্য প্রচুর পরিমাণে পরিচলন পদ্ধতিতে জলীয় বাষ্প বায়ু উপরে উঠে যায়, তাই নিরক্ষীয় অঞ্চলে কত হবে? নিরক্ষীয় অঞ্চলে হবে 16 কিমি বা 18 কিমি। আর মেরু অঞ্চলে এর উচ্চতা কমতে থাকবে, মেরু অঞ্চলে এর উচ্চতা কমতে থাকবে। অর্থাৎ এখানে নিরক্ষীয় অঞ্চলে হবে 18 থেকে 16 কিমি, আর মেরু অঞ্চলে হবে 8 কিমি। অর্থাৎ যত মেরু অঞ্চলের দিকে যাওয়া যায় ট্রপোস্ফিয়ারের উচ্চতা কি হয়? কমতে থাকে। ম্যান্টেল কনভেকশনের জন্য ম্যান্টেল ম্যান্টেল কনভেকশন বলছি, আরে ছি ছি ছি, ম্যান্টেল কনভেকশন নয়। নিরক্ষীয় অঞ্চলে সূর্যের তাপের জন্য এখানে প্রচুর পরিমাণে পরিচলন পদ্ধতিতে বায়ু ওপরে উঠে যায়। ম্যান্টেল কনভেকশনেও পরিচলন পদ্ধতিতে ম্যাগমা উপরে ওঠে, সেই হিসাবে বেরিয়ে গেছে মুখ থেকে। ঠিক আছে, এটা হবে কি? প্রচুর পরিমাণে পরিচলন পদ্ধতিতে জলীয় বাষ্পপূর্ণ বায়ু অনেকটা উপরে উঠে যায়, তাই নিরক্ষীয় অঞ্চলে অনেকটা বেশি উঁচু আর মেরু অঞ্চলে কম। 32, যে স্তর পর্যন্ত বায়ুমণ্ডলের তাপমাত্রা হ্রাস ঘটে তা হলো, মনে রাখবে, মেসোস্ফিয়ারে প্রায় -93 ডিগ্রি সেন্টিগ্রেড। এইখানে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়। স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতায় উষ্ণতা কমে মোটামুটি দাঁড়ায় 80 ডিগ্রি সেন্টিগ্রেড। আর ট্রপোস্ফিয়ারে 80 ডিগ্রি, স্ট্র্যাটোস্ফিয়ারে হয় মোটামুটি 0 ডিগ্রি, কারণ উষ্ণতা বাড়ে ওজোন স্তরের জন্য। আর থার্মোস্ফিয়ারে প্রায় 750 ডিগ্রি উষ্ণতা হয়ে যায়। ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ারে কেন বাড়লো? কারণ এখানে ওজোন স্তর ইউভি রশ্মি শোষণ করে বলে। 33, বায়ুমণ্ডলে কোন স্তরটি থেকে মধ্যম উচ্চতার তীব্রতর বেতার তরঙ্গ পৃথিবীতে পুনরায় ফিরে আসে? আয়নোস্ফিয়ার। ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ারে আমাদের জেট বিমান চলাচল করে, এখানেই আছে ওজোন স্তর যা ইউভি রেখে শোষণ করে। আয়নোস্ফিয়ার কি করে? আয়নোস্ফিয়ারে আছে একটা থার্মোস্ফিয়ারও বলা হয়, এখানে রেডিও বা বেতার তরঙ্গ ফিরে আসে আর সুমেরু প্রভা এবং কুমেরু প্রভা দেখায়। আর এক্সোস্ফিয়ারে আমাদের কি আছে? স্পেস স্টেশন আছে। আর এখানেই কি সূর্য সমলয় উপগ্রহগুলো কক্ষপথ এক্সোস্ফিয়ারে। 34, যখন সূর্য কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখাদ্বয়ের উপর লম্বভাবে অবস্থান করে সেই অবস্থানকে কি বলা হয়? কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার মান হলো 23.5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ। কর্কটক্রান্তি 23.5 ডিগ্রি উত্তর, মকরক্রান্তি 23.5 ডিগ্রি দক্ষিণ। এটাকে বলা হয় সংক্রান্তি। ঠিক আছে, বিষুব অবস্থা বলা হবে 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর, কারণ বিষুব মানে কি দিন রাত্রি সমান, তখন নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয়। 35, যখন সূর্য রশ্মি কিছু অংশ ভূপৃষ্ঠ থেকে বিচ্ছুরিত হয়ে মহাশূন্যে ফিরে যায় তখন তাকে বলা হয় অ্যালবেডো। অ্যালবেডোর পরিমাণ সারা পৃথিবীতে গড়ে ধরা হয় 34%। সব থেকে বেশি অ্যালবেডো হতে পারে তুষার ক্ষেত্রে। ঠিক আছে, তুষার ক্ষেত্রে সব থেকে বেশি হবে, তারপরে জলাভূমিতে হবে, তারপরে যেখানে গাছপালা বেশি আছে সেখানেও অ্যালবেডো হবে। মানে পৃথিবীকে যে অংশ গরম করে না সূর্যের আলো, 34% গরম না করে ফিরে যায় গড়ে ধরা হয়। আর 66% পৃথিবীকে গরম গরম করে, যেটাকে বলা হয় কার্যকরী সৌর বিকিরণ। 66%কে কি বলা হয়?
66% বলা হয় কার্যকরী সৌর বিকিরণ। 36, বায়ুমণ্ডলে বায়ুর সঞ্চালন প্রক্রিয়ায় তাপ পরিবহনকে কি বলা হয়? মনে রাখবে, সঞ্চালন প্রক্রিয়ায়। এক জায়গা থেকে অন্য জায়গায় বায়ু যাচ্ছে সঞ্চালন প্রক্রিয়ায়, ঠিক আছে। The vertical transfer of heat energy through atmosphere is called, এইখানে যেহেতু বলেছে ভার্টিক্যাল ট্রান্সফার, ঠিক আছে, থ্রু অ্যাটমসফিয়ারের মাধ্যমে যাচ্ছে, সেটা কি হবে? এটা হবে পরিচলন পদ্ধতি, ঠিক আছে, কনভেকশন বলা হয়। বৈপরীত্য উত্তাপের ক্ষেত্রে দেখা যায় যে, আমি যখন বায়ুমণ্ডল পড়াবো তখন এই দুটো বিষয় ব্যাখ্যা করব, এখন আর করছি না। 37 প্রশ্ন, বৈপরীত্য উত্তাপের ক্ষেত্রে দেখা যায় শীতল বাতাসের ওপরে উষ্ণ বাতাসের অবস্থান, ঠিক আছে। 38, যে চাপ বৈপরীত্য উত্তাপ কখন হবে? বৈপরীত্য উত্তাপ হবে দীর্ঘ শীতল রাত্রিতে ভূপৃষ্ঠ টোটাল যে সূর্যরশ্মি শোষণ করেছিল সেইটুকু টোটালি বিকিরণ করে ছেড়ে দেবে, আর সেই উষ্ণ বায়ুটা ভূপৃষ্ঠের অনেকটা উঁচুতে গিয়ে অবস্থান করবে, আর নিচের অংশটা থাকবে শীতল, ওপরে উষ্ণ নিচে শীতল, অর্থাৎ পুরোপুরি বিপরীত। আমরা জানি যত উচ্চতা বৃদ্ধি হয় তত উষ্ণতা কমতে থাকে, কিন্তু এক্ষেত্রে বিপরীত অবস্থা দেখা গেল। 38, যে চাপ বলয়টি পৃথিবীর আবর্তন বেগের ফলে বায়ু নেমে আসে ও স্থিত হয় সেই বলয়টাকে বলা হয় কি? সাবট্রপিক্যাল হাই প্রেসার বেল্ট বা ক্রান্তীয় উচ্চচাপ বলয়। 39, নাতিশীতোষ্ণ অঞ্চলে ঘূর্ণবাতে রয়েছে কি? সীমান্ত। চক্ষু দেখা যায় ক্রান্তীয় অঞ্চলের ঘূর্ণবাতে, আর নাতিশীতোষ্ণ অঞ্চলে ঘূর্ণবাতে রয়েছে সীমান্ত, যেটাকে ফ্রন্ট বলা হয়। উষ্ণ এবং শীতল বায়ু একসঙ্গে যেখানে আলাদা হয় যে এলাকা বরাবর, সেটাকেই বলা হয় সীমান্ত। 40, দক্ষিণ গোলার্ধের বায়ু প্রবাহ বাম দিকে বেঁকে যাওয়ার কারণ কি? ফেরেলের সূত্রও বলা হয় দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যাওয়াটা, সেটা হয় কোরিওলিস বল, আর কোরিওলিস বলের উৎস হলো পৃথিবীর আবর্তন গতি। ফেরেলের সূত্র এইভাবে মনে রাখবে, এটা 0°, ঠিক আছে, এটা রাইটে বাঁকছে, অর্থাৎ এস দিয়ে মনে রাখবে। উত্তর গোলার্ধে রাইট হ্যান্ডে বাঁকে, আর দক্ষিণ গোলার্ধে লেফট হ্যান্ডে বাঁকে, অর্থাৎ উত্তর গোলার্ধে বায়ু ডান দিকে বেঁকে যায়, দক্ষিণ গোলার্ধে বায়ু বাঁ দিকে বেঁকে যায়। এটা হয় কোরিওলিস বল, আর এটা প্রথম দেখেছিল বা অবজার্ভ করেছিল ফেরেল, তাই নাম অনুসারে ফেরেলের সূত্র হয়েছে এটা। আর এটার মূল শক্তি কি? পৃথিবীর আবর্তন গতি। 41, মকরক্রান্তি ও কর্কটক্রান্তি রেখার মধ্যবর্তী স্থান থেকে উদ্ভূত ঘূর্ণবাতটি হলো ক্রান্তীয় ঘূর্ণবাত। মকরক্রান্তি রেখা ও কর্কটক্রান্তি রেখার মান 33.5° উত্তর ও দক্ষিণ, তাই ক্রান্তীয় ঘূর্ণবাত এখানেই তৈরি হয়। এখানে মনে রাখবে যে 42, ভারতের পূর্ব উপকূলে শীতকালীন বৃষ্টিপাতের জন্য কোন ঘূর্ণবাতটি সবচেয়ে দায়ী? মনে রাখবে ক্রান্তীয় ঘূর্ণবাত। আর্দ্র সামুদ্রিক বায়ু ভারতে আসে, ঠিক আছে, অর্থাৎ এইটা উত্তর পূর্ব মৌসুমী বায়ু জলীয় বাষ্প নিয়ে আসে, অর্থাৎ পোস্ট মনসুনাল রেনফল বলা হয় এটাকে, ঠিক আছে, এটাকে বলা হয় পোস্ট মনসুনাল রেনফল বা মৌসুমী বায়ু ভারত থেকে যখন চলে যেতে থাকে তখন কোথায় বৃষ্টিপাত হয়? তখন বৃষ্টিপাত হয় এই করমণ্ডল উপকূলে, এই যে এই জায়গা, যে করমণ্ডল উপকূল, এইখানে বৃষ্টিপাত হয়। আর ভারতে আরেকটা জায়গায় বৃষ্টিপাত হয়, সেটা হয় জম্মু কাশ্মীরে আর পাঞ্জাবে। এই যে এই জায়গায় বৃষ্টিপাত হয়, আর একটা বৃষ্টিপাত হয়, সেটাকে বলা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, ঠিক আছে। ভারতের পাঞ্জাবে জম্মু কাশ্মীরে বৃষ্টি এবং তুষারপাত হয়, জম্মু কাশ্মীরে তুষারপাত আর পাঞ্জাবে বৃষ্টি হয়, সেটাকে বলা হয় পশ্চিমী ঝঞ্ঝা, ঠিক আছে, পশ্চিমী ঝঞ্ঝা, যেটাকে বলা হয় পশ্চিমী ঝঞ্ঝা, ভূমধ্যসাগর থেকে আসে, ঠিক আছে। 43, সূর্যের পরিব্রাজনের সঙ্গে নিচে উল্লেখিত কোন জলবায়ু অঞ্চলটি বার্ষিক স্থানান্তর ঘটে? মনে রাখবে এখানে মৌসুমী জলবায়ু। সূর্য চলে যায়,
দক্ষিণ গোলার্ধের দিকে তখনও মৌসুমী বায়ু ভারত থেকে ধীরে ধীরে চলে যায়। 44, যে সকল অঞ্চলে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায় তা হলো, উত্তর হবে ক্যালিফোর্নিয়ায়। ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টি হয়। 45, নিচে উল্লেখিত কোন মতবাদটি মৌসুমী বায়ুর উৎপত্তির সঙ্গে ওতপ্রোত জড়িত? মনে রাখবে, মৌসুমী বায়ুর উৎপত্তির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এটা হবে থার্মাল কনসেপ্ট, তাপীয় মতবাদ। ঠিক আছে। 45, ভারতে মৌসুমী বৃষ্টিপাতের বৈশিষ্ট্য কি? উত্তর হবে শৈলতক্ষেপ বৃষ্টিপাত। শৈলতক্ষেপ বৃষ্টিপাত পর্বতের প্রতিবাদ ঢালে হয়। ঠিক আছে। বায়ু ধাক্কা লেগে ওপরে ওঠে, দিয়ে পর্বতে প্রতিবাদ ঢালে বৃষ্টি হয়। এটা প্রতিবাদ ঢাল, যেখানে মেঘ আঁকলাম, যেটাকে বলা হয় উইন্ড ওয়ার্ড। উইন্ড ওয়ার্ড। ঠিক আছে। আর এইদিকে বৃষ্টি হয় না, তার কারণ বায়ু যখন এখানে আসে তখন ওপরে আর ওঠে না, বায়ু ধীরে ধীরে নিচের দিকে নামে, আর বায়ু যত নিচে নামবে তত গরম হয়ে যাবে, ঘূর্ণিভবন হবে না। তাই পর্বতের অপোজিট অংশকে বলা হয় কি? অনুবাদ ঢাল। যে অংশে বাতাস ধাক্কা লাগে প্রথম তাকে বলা হয় প্রতিবাদ ঢাল, আর যে অংশে বাতাস ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে অপোজিটে, তাকে বলা হয় অনুবাদ ঢাল। তাহলে প্রতিবাদ ঢালে বৃষ্টি হবে, আর অনুবাদ ঢালে বৃষ্টিহীন বৃষ্টিছায়া অঞ্চল হবে। প্রতিবাদ ঢালের উদাহরণ আমরা বলতে পারি পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল, আর অনুবাদ ঢালের উদাহরণ আমরা বলতে পারি পুনে। ঠিক আছে। পুনেতে অত বৃষ্টি হয় না, বা শিলংও বলা যেতে পারে। শিলং। শিলং কোথায় আছে? মেঘালয়ে আছে। মৌসিনরাম চেরাপুঞ্জিতে হলো একটা প্রতিবাদ ঢাল, আর অনুবাদ ঢাল হলো শিলং। ঠিক আছে। ভারতে মৌসুমী বৃষ্টিপাতের বৈশিষ্ট্য হলো শৈলতক্ষেপ বৃষ্টিপাত। 47, সারা বছর একই দিকে প্রবাহিত বায়ুকে কি বলা হয়? একই দিকে প্রবাহিত বায়ুকে বলা হয় কি? নিয়ত বায়ু প্রবাহ। এখানে প্রতিবাদ আর অনুবাদ বানানটা ভুল হয়েছিল। ঠিক আছে। প্রতিবাদ হবে না, প্রতিবাদ বয়কাত্ত হবে। আর এখানে কনভেকশনাল রেনফল বা পরিচলন পদ্ধতিতে যে বৃষ্টিটা দেয়া আছে সেটা ভারতে কখন হবে? তখন যখন প্রি মনসুনাল রেনফল হবে। ঠিক আছে। প্রি মনসুনাল রেনফল বা প্রাক মৌসুমী বৃষ্টিপাত হবে যখন, তখন ভারতে পরিচলন পদ্ধতিতে বৃষ্টি হবে, যেটা কালবৈশাখী বা আম্রবৃষ্টি, বরদৈছিলা আসামে, এইগুলো যখন হবে তখন পরিচলন পদ্ধতিতে হবে। তাই এখানে ভারতে মৌসুমী বৃষ্টিপাতের বৈশিষ্ট্য শৈলতক্ষেপই বেশি হবে। ঠিক আছে। শৈলতক্ষেপই মানে সব থেকে জোর দিয়ে বলা যেতে পারে শৈলতক্ষেপই হবে। ঠিক আছে। হ্যাঁ, সারা বছর একই দিকে প্রবাহিত বায়ুকে কি বলা হয়? নিয়ত বায়ু বলা হয়। নিয়ত বায়ু 3 ধরনের: আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, আর মেরু বায়ু। দেখো, তোমাদের কোনো প্রশ্নের উত্তর করাতে করাতে কিছু প্রশ্ন ভুল হতে পারে, তোমরা সেই ভুলটা যদি হয় কমেন্ট বক্সে জানিও। ঠিক আছে। প্রশ্ন বলতে বলতে ভুল হয়ে যেতে পারে উত্তর বলতে। ঠিক আছে। তারপরে 48-এর প্রশ্নের উত্তর হবে হ্যাডলি কক্ষ আয়ন বায়ু। ঠিক আছে। ফেরল কক্ষ হবে পশ্চিমা বায়ু, আর মেরু কক্ষ হবে মেরু বায়ু। ঠিক আছে। এরপরে 49 প্রশ্ন বলছে যে এই হ্যাডলি সেল বা ফেরেল সেল বা মেরু কক্ষ কি, সেইগুলো আমরা পড়বো পরে। ঠিক আছে। এখানে ব্যাখ্যা করতে গেলে সময় লেগে যাবে। 49-এর প্রশ্ন, সেলভা অরণ্য, যে বৈশিষ্ট্যযুক্ত অরণ্য দেখা যায় তা হলো বৃহৎ পত্রযুক্ত। সেলভা অরণ্য বৃহৎ পত্রযুক্ত বা নিরক্ষীয় চিরহরিত অরণ্য বলা হয় একে। বৃহৎ পত্রযুক্ত অরণ্যের বৈশিষ্ট্য। 50, উদ্ভিদের বিভিন্ন কাজের ও তাদের বিভিন্ন পর্যায়ের বিকাশে যেন বিরাম নেই, এই উক্তিটি যে উদ্ভিদ অঞ্চলের সম্পর্কে প্রযোজ্য তা হলো, মনে রাখবে, ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে সবসময় তারা বৃদ্ধি পেতেই থাকে সারা বছর। 51, উদ্ভিদ ও প্রাণীকুলের সর্বাপেক্ষা বৈচিত্র্য যে অঞ্চলে দেখা যায়, সব থেকে বৈচিত্র্য দেখা যায় ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে, সব থেকে বৈচিত্র্য দেখা যায়। 52, নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চল পর্যন্ত উদ্ভিদের অনুক্রমটি লেখো। এটা হবে প্রথমে নিরক্ষীয় অঞ্চলে সেলভা, তারপরে হবে সাভানা, তারপর হবে তৈগা, তারপর হবে তুন্দ্রা। উত্তর হবে বি। আবার বলছি, প্রশ্নের উত্তর করতে করতে কিছু ভুল হতে পারে, তোমরা সেই ভুলটা কমেন্ট বক্সে জানিও, কোনো অসুবিধা নেই। বলতে বলতে দু একটা ভুল হয়েই যায়। ঠিক আছে।
53 জীবমণ্ডল বলতে কি বোঝায়? জীবমণ্ডল বলতে বোঝায় সমস্ত জৈবিক বিশ্বের শক্তির প্রবাহ, অর্থাৎ এনার্জি সাইকেল অফ ফুল অফ দ্য অর্গানিক ওয়ার্ল্ড। 54 মৃত্তিকা সংরক্ষণ হলো একটি পদ্ধতি যেখানে কি করা হয়, মৃত্তিকাকে ক্ষতির হাত থেকে রক্ষা করা হয়। বাকি অপশনগুলো হবেই না, একবার নিজেরাও পড়ো, ঠিক আছে? বাকি অপশনগুলো হবেই না। 55 নিচের উল্লেখিত কোনটি মরুভূমির বনায়নে বাধা সৃষ্টি কারণ? বনায়ন মানে বনভূমি তৈরির ক্ষেত্রে কোনটি বাধা দেয়? মনে রাখবে পশুচারণ। পশুচারণ যত করা হবে বনভূমি তৈরি হবে না মরুভূমির কাছে। 56 নিষ্ক্রিয় বাস্তুতন্ত্র বলতে কি বোঝায়? ডেস্ট্রয়েড ইকোসিস্টেম বা বিনষ্ট বাস্তুতন্ত্র, ঠিক আছে? 57 বাস্তুতন্ত্রের কার্যকারিতা মূলত নির্ভর করে কিসের ওপর? শক্তি প্রবাহের নমুনার উপর। এইখানে আর একটা প্রশ্ন এখানে পড়লাম যে জীবমণ্ডল বলতে কি বোঝায়? সমস্ত জৈবিক বিশ্বে শক্তির প্রবাহ। এইরকমই একটা প্রশ্ন প্রায়। এটা কি বলছে? বাস্তুতন্ত্রের কার্যকারিতা মূলত নির্ভর করে কিসের ওপর? শক্তি প্রবাহের নমুনার ওপর, ঠিক আছে? এখানে যে প্রশ্নটা পড়লাম এখানে বাদ বাকি অপশনগুলো হবে না, ঠিক আছে? এই অপশনটাই হবে। যদি ভুল হয় আমার বলতে, সেটা জানিয়ে কমেন্ট বক্সে, ঠিক আছে? 58 সর্বাধিক জীববৈচিত্র্য দেখা যায় যে অঞ্চলে, সেটি কোথায় হবে? সেটা হবে নিরক্ষীয় অঞ্চলে, ঠিক আছে? আলপি অরণ্য দেখা যায় যে উচ্চতায়। আলপি অরণ্য মোটামুটি এই অপশনগুলো দেখে মোটামুটি একে বলা যেতে পারে আলপি অরণ্য দেখা যায়, কিন্তু ভারতের পশ্চিম হিমালয় বা পশ্চিম হিমালয়তে এই আলপি অরণ্যের উচ্চতা হলো 3500 থেকে 5000। আর ইস্টার্ন হিমালয়েতে আলপি অরণ্যের উচ্চতা 4000 থেকে 5000। তাই এখানে যেহেতু নান অফ দ্য অ্যাভাব নেই, তাই তোমরা উত্তর এইটা বলতে পারো যে 3900 মিটার থেকে 6000 মিটারে মোটামুটি দেখা যায় আলপি অরণ্য। আর ওয়েস্টার্ন হিমালয় আর ইস্টার্ন হিমালয়েও বললাম। এরকম পার্থক্য হওয়ার কারণ হলো ওয়েস্টার্ন হিমালয়ে বৃষ্টি কম হয়, তাই অনেক নিচেই আছে আলপি অরণ্য, আর ইস্টার্ন হিমালয়ে বৃষ্টি বেশি হয় বলে অনেকটা উঁচুতে আছে, 4000 থেকে 5000, ঠিক আছে? 60 মৃত্তিকা পরিলেখে গভীরতার সঙ্গে কি সম্পর্ক? যে জৈবিক পদার্থ কি হয়? কমে যায়। যত গভীরতা বাড়ে তত জৈবিক পদার্থ কমে যায়। 60 দুটো বিপরীতধর্মী কমিউনিটি প্রান্তীয় অঞ্চলকে কি বলা হয়? মনে রাখবে ইকোটন। আর বায়োম বলতে বোঝায় কি? যে সমধর্মী জলবায়ুকে নির্দেশ করে যেখানে বিভিন্ন ধরনের প্রাণী প্রজাতি উদ্ভিদ প্রজাতি থাকতে পারে। সমধর্মী সমস্ত কিছু বিষয় বস্তু থাকবে বায়োমে। আর ইকোটন কি? বিপরীতধর্মী কমিউনিটির প্রান্তীয় অঞ্চল, একটা বড় বৃক্ষ, ঠিক আছে, বনভূমি, আর ঠিক তার সাইডে যেখান থেকে অরণ্যভূমি থেকে এই ঘাস অঞ্চল তৈরি হচ্ছে, এই যে প্রান্তীয় অঞ্চল বা এই সীমানাটাই হবে কি? ইকোটন বা কমিউনিটি প্রান্তীয় অঞ্চল, ঠিক আছে? বেশ, এরপরে আছে 62 একটি দূষক যেটি যে কোনো বস্তুর অর্থাৎ রাসায়নিক ও অন্যান্য পদার্থের হোক তা পরিবর্তন সাধন করে কি? আমাদের পরিবেশের প্রাকৃতিক ভারসাম্যকে পরিবর্তন করে দেয়, ঠিক আছে, যদি কোনো দূষক ঢুকে যায়। 63 ফটোকেমিক্যাল স্মগ যে দূষণের সঙ্গে জড়িত? মনে রাখবে বায়ু দূষণের সঙ্গে ফটোকেমিক্যাল স্মগ জড়িত। এরপরে মনে রাখবে 64 পেজ কি বলছে? বায়ুমণ্ডলে ধূলিকণা, জলীয় বাষ্প, ওজোন, কার্বন ডাই অক্সাইড প্রভৃতি দ্বারা বাধাপ্রাপ্ত হওয়া ও পুনরায় বিকৃত হওয়াকে কি বলা হয়? মনে রাখবে গ্রিন হাউসের প্রভাবের জন্য এটা হয়, ঠিক আছে? গ্রিন হাউসের গ্যাসের প্রভাবের জন্য এরকম হয়। 65 স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তরটি যেভাবে প্রভাবিত হয় তা হলো ক্লোরোফ্লোরোকার্বন দ্বারা, সিএফসি দ্বারা আমাদের ওজোন স্তরটা প্রভাবিত হয়। 66 খাদ্য শৃঙ্খলের প্রথম সংযোগ হলো সবুজ উদ্ভিদ, কারণ সবুজ উদ্ভিদই একমাত্র সূর্যালোকের সাহায্যে কেবল তারাই বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড শোষণ করতে পারে।
67, প্রাথমিক উৎপাদকের সংখ্যা যে নির্দিষ্ট জায়গার মধ্যে সব থেকে বেশি দেখা যায়, সেটা এই তিনটেতে হবে না, সব থেকে বেশি দেখা যায় অরণ্যের বাস্তুতন্ত্রে প্রাথমিক উৎপাদকের বা প্রডিউসারের সংখ্যা বেশি থাকে। 68, যদি জীবমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড লোপ পায় তবে কোন জৈবিক পদার্থের উপর প্রথম নেতিবাচক প্রভাব দেখা যাবে? মনে রাখবে উৎপাদক। উৎপাদক প্রথম দেখা যাবে, তারপর ধীরে ধীরে প্রাথমিক, গৌণ, প্রগৌণ খাদক সবকিছুতেই দেখা যাবে। 69, ইউক্যালিপটাস কোন অঞ্চলের আদর্শ উদাহরণ? ইউক্যালিপটাস হলো অস্ট্রেলিয়া অঞ্চলের আদর্শ উদাহরণ। 70, 5ই জুনকে কেন বিশেষ দিন হিসাবে উদযাপন করা হয়? 5ই জুন হলো আমাদের বিশ্ব পরিবেশ দিবস, আর 4 দিন আগেই বিশ্ব পরিবেশ দিবস হয়ে গেল। 71, একটি স্থানের উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য পরিচালিত হয় কি দ্বারা? মনে রাখবে একটা উদ্ভিদ কেমন হবে না না হবে সেটা হবে প্রধানত জলবায়ুর দ্বারা। 72, বাস্তুতন্ত্রের পদার্থের চক্রাকার আবর্তনকে কি বলা হয়? বাস্তুতন্ত্রের পদার্থের চক্রাকার আবর্তনকে বলা হবে জৈব ভূ রাসায়নিক চক্র। এরপরের প্রশ্ন 73, কোন ঘটনাকে রোধ করতে বাঁধ ও নালা তৈরি করা হয়? মনে রাখবে প্রণালী ক্ষয় কমানোর জন্য, গালি এরোশন কমানোর জন্য এই নদীতে বাঁধ ও নালা তৈরি করা হয়। নদী বলছি, যে কোনো জায়গায় রোধ করতে বাঁধ ও নালা তৈরি করা হয়। 74, হিমালয় আলপি উদ্ভিজ্জ কেন বিখ্যাত? ভেষজ গুণের জন্য হিমালয় আলপি উদ্ভিদ বিখ্যাত, স্পেশালি ভেষজ উদ্ভিদের জন্য। ঠিক আছে। 75, ভূমিধসকে ত্বরান্বিত করে কোনটা? তো ভূমিকম্প যদি হয় তবে ভূমিধসকে আরো বেশি ঘটায়। 76, মোট চাষের জমি ও প্রকৃত চাষের জমির অনুপাতকে কি বলা হয়? শস্য প্রখরতা বলা হয়। ঠিক আছে, জিসিএ বাই এনসিএ ইন্টু 100। ঠিক আছে, কারোর 5 বিঘা জমি আছে যাকে বলা হয় এনসিএ, আর সেই 5 বিঘা জমিকে তিনি 3 ফসলি চাষ করলেন, অর্থাৎ বছরে 3 বার জমি যদি চাষ করে তাহলে কত হবে? 3 ফসলি যদি জমি হয় তাহলে 15 হবে, 3 ইন্টু 5, তখন এটা বেরোবে কত? 300। ঠিক আছে, এটা হলো শস্য প্রখরতার সূত্র। আমার 1 বিঘা জমি আছে, সেই 1 বিঘা জমিতে আমি যদি বছরে 3 বার চাষ করি তাহলে কত বিঘা চাষ করলাম? 3 বিঘা। ঠিক আছে। 77, স্থানান্তর কৃষির মূল বৈশিষ্ট্য কি? স্থানান্তর কৃষি মূল বৈশিষ্ট্য হলো যে একবার চাষ, অর্থাৎ বছরে একবার শুধুমাত্র খাদ্যশস্য চাষ করা হয় স্থানান্তর কৃষিতে। স্থানান্তর কৃষিকে বলা হয় স্ল্যাশ অ্যান্ড বার্নিং, জঙ্গল পুড়িয়ে কেটে সাফ করা হয়, আর এখানে বছরে একবারই চাষ হয়, আর সেটা কি? খাদ্যশস্য চাষ হয়। ঠিক আছে, ধান, ভুট্টা এই খাদ্যশস্যগুলো চাষ হয়। 78, নিচে উল্লেখিত কোনটি সঠিক? নিচে উল্লেখিত সিটটা সঠিক, অর্থাৎ কিউবা চিনি উৎপাদনের জন্য সারা পৃথিবী সুগার বাউল অফ ওয়ার্ল্ড বলা হয়, সুগার বাউল অফ ওয়ার্ল্ড বলা হয়। ঠিক আছে। 79, ধান উৎপাদক অঞ্চলের সঙ্গে সংশ্লিষ্ট কোনটা? ধান উৎপাদক অঞ্চলে মনে রাখবে সব থেকে বেশি জনঘনত্ব হয়, ধান উৎপাদক অঞ্চলে সব থেকে বেশি জনঘনত্ব যুক্ত হয়। ঠিক আছে। 80, পেলাজিক মাছের প্রাচুর্য দেখা যায় কোথায়? পেলাজিক মাছ বা পিলেজিক মাছ সব থেকে বেশি দেখা যায় অগভীর সমুদ্রে। ঠিক আছে। আর ডেমার্সেল মাছটা দেখা যায় কোথায়? তোমরা বলবে যে সমুদ্রের গভীরে। ঠিক আছে, ডেমার্সেল মাছ সাধারণত সমুদ্রের গভীরে দেখা যায়। ঠিক আছে। পিলেজিক আর ডেমার্সাল আছে। এরপরে মনে রাখবে 81 নম্বর প্রশ্ন বলছে সরলবর্গীয় বনভূমি নরম কাঠ সরবরাহ কোথায়? নরম কাঠ সরবরাহ করে সরলবর্গীয় বনভূমি। ঠিক আছে, কানাডায় প্রচুর পরিমাণে সরলবর্গীয় অরণ্য থাকায় সেখানে কাঠের যোগান প্রচুর দেয়। 82, মিশ্র চাষে রয়েছে কি? মিশ্র চাষে রয়েছে 3 ধরনের উৎপাদন, দানা শস্য উৎপাদন করা হয়, পশুপালনের জন্য উৎপাদন করা হয়, অর্থকরী ফসলও উৎপাদন করা হয়। 83, নিচে উল্লেখিত কোনটি পুনর্ভব শক্তি? পুনর্ভব শক্তি হবে সৌরশক্তি হলো পুনর্ভব শক্তি। 84, লৌহ আকরিক উৎপাদনের আমেরিকা যুক্তরাষ্ট্রে কোন অঞ্চলটি বিশেষ তাৎপর্যপূর্ণ? মনে রাখবে সুপিরিয়র হ্রদ অঞ্চল,
লোহা আকরিক উৎপাদনের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। 85, গম উৎপাদনে উপযোগী মৃত্তিকা হওয়া প্রয়োজন কি? গম উৎপাদন উপযোগী মৃত্তিকা হওয়া প্রয়োজন গভীর নিকাশি ব্যবস্থা যুক্ত হওয়া দরকার। তাছাড়া গম ভালো করে হবে না, গোড়ায় জল দাঁড়ালে গম নষ্ট হয়ে যাবে। 86, প্রাকৃতিক রাবার হিসাবে কৃত্রিম রাবারের ব্যবহার নিচে উল্লেখিত কোন দেশটি? ভারত। ঠিক আছে, তোমরা অ্যান্সারটা একবার যাচাই করে নেবে, আমার ভুলও হতে পারে। ভারতেই আমার মনে হচ্ছে ভারতই হবে। কোন আকরিকটি ম্যাঙ্গানিজের আকরিক হিসাবে পরিগণিত হয়? এটা হবে উত্তর পাইরোলুসাইট। ঠিক আছে। 88, কি কারণে বাকু বিখ্যাত? বাকু বিখ্যাত তৈলক্ষেত্রের জন্য। ঠিক আছে, বাকু বিখ্যাত তৈলক্ষেত্রের জন্য, ওয়ার্ল্ড ফার্স্ট অয়েল টাউন বলা হয় একে। 89, অপারেশন ফ্লাড কিসের জন্য বিখ্যাত? অপারেশন ফ্লাড বিখ্যাত হলো দুগ্ধ উৎপাদনের জন্য। অপারেশন ফ্লাডকে বলা হয় শ্বেত বিপ্লব। ঠিক আছে, এখানকার আমাদের ভারতে শ্বেত বিপ্লবের জনক ছিল ভার্গিস কুরিয়েন। 90, বিশ্বে উৎকৃষ্ট ম্যাঙ্গানিজ পাওয়া যায় কোথায়? এখানে উত্তর আমি বলে দিচ্ছি চীনে। তোমরাও একবার ভেরিফাই করে নেবে, যাচাই করে নেবে যে ঠিক বলছে কিনা। বিশ্বে উৎকৃষ্ট ম্যাঙ্গানিজ পাওয়া যায় চীনে। ঠিক আছে, একবার যাচাই করে নেবে। 91, জাপানের ইস্পাত কারখানাগুলির উপকূলীয় অবস্থানের কারণ কি? জাপানের ইস্পাত কারখানাগুলির উপকূলীয় অবস্থানের কারণ হলো আমদানিকৃত কাঁচামাল পরিবহন ব্যয় হ্রাস ও ইস্পাত দ্রব্য রপ্তানির সুবিধার জন্য। ঠিক আছে। 92, কুলটি, বার্নপুর ও হীরাপুর লৌহ ইস্পাত কেন্দ্রগুলি পারস্পরিকভাবে সংযুক্ত হয়ে গঠিত হয় কি? ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। ঠিক আছে, ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, IISCO। ঠিক আছে, ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। 93, কোনটি অবাধ শিল্প বলা হয়? ইংরেজি দেখবে ফুটলুস ইন্ডাস্ট্রি। মনে রাখবে কার্পাস বস্ত্র বয়ন। কার্পাস বস্ত্র বয়নে পণ্যসূচক কত হয়? কার্পাস বস্ত্র বয়ন শিল্পে পণ্যসূচক 1 হয়। ঠিক আছে, কারণ এটা বিশুদ্ধ কাঁচামাল থেকে তৈরি হয়। বোঝা গেল, যে কোনো জায়গায় গড়ে উঠুক না কেন পরিবহন খরচ একই থাকে। তাই আমরা যখন আরো ডিটেল পড়বো শিল্প চ্যাপ্টার ভারতে, তখন আলোচনা করব। 94, লৌহ ইস্পাত কারখানা স্থাপনে আদর্শ সহযোগী নিচে উল্লেখিত কোনটি? অবশ্যই লৌহ আকরিক উৎপাদনের জন্য প্রথমে কয়লা লাগবে, তারপরে লৌহ আকরিক লাগবে, তারপরে জল লাগবে। অপশন হবে বি। ঠিক আছে। 95, ভারতে প্রথম বস্ত্রবয়ন শিল্পটি স্থাপিত হয়েছিল কোথায়? প্রথম বস্ত্রবয়ন শিল্পটি স্থাপিত হয়েছিল, মনে রাখবে, বোম্বেতে। ঠিক আছে, এখানে অপশনগুলো আমার ভুল লেগেছে, তাই 1853 খ্রিস্টাব্দে বোম্বেতেই ভারতে প্রথম বস্ত্রবয়ন শিল্প স্থাপিত হয়েছিল। নিচে উল্লেখিত কোন দশকটি ভারতে জনসংখ্যা বৃদ্ধির দশক প্রতি শতকরা হার সর্বাধিক ছিল? মনে রাখবে 1961 থেকে 1971 পর্যন্ত আমাদের জনসংখ্যা প্রায় 24% ওপরে ছিল, মোটামুটি বলা যেতে পারে। ঠিক আছে, জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি দশকে। ঠিক আছে। 97, ভারতে গ্রাম থেকে শহরে পরিব্রাজনের ক্ষেত্রে নিচে উল্লেখিত কোন কারণটি সর্বাপেক্ষা উল্লেখযোগ্য? মনে রাখবে কর্মসংস্থানের জন্য মানুষ গ্রাম থেকে শহরে বেশি যায়। 2011 অনুসারে 98, আদমশুমারি অনুযায়ী উত্তর পূর্ব ভারতের নিচে উল্লেখিত কোন দেশটি সর্বাপেক্ষা কম ঘনত্বযুক্ত? কোন দেশটি হবে না, এখানে কোন রাজ্যটি হবে? উত্তর হবে অরুণাচল প্রদেশ। ঠিক আছে। 99, জনসংখ্যার বিবর্তনের সংজ্ঞা হলো জনসংখ্যা বিবর্তন, যেটা হবে মৃত্যুহার, জন্মহার এবং স্বাভাবিক বৃদ্ধির গতি প্রকৃতিকে বলা হয় জনসংখ্যা বিবর্তনের তত্ত্ব। এই তত্ত্বটা দিয়েছিল ওয়ারেন থমসন এবং ফ্রাঙ্কলিন নটেস্টাইন। আমরা পড়বো তখন দেখব ভালো করে। ঠিক আছে। 100, জনসমষ্টি বিবর্তন তত্ত্বের প্রবর্তককে? ওই যে একটু আগে বললাম, থমসন এবং নটেস্টাইন। ঠিক আছে। 101, আয়তন অনুযায়ী নিচে উল্লেখিত বাসস্থানগুলি ক্রমবর্ধমান রূপ লেখো। প্রথমে হবে ঘর, তারপর ক্ষুদ্রগ্রাম, তারপর হবে গ্রাম, তারপর হবে শহর। ঠিক আছে। 102, নিরক্ষীয় অঞ্চলে কম বসতিযুক্ত হওয়ার কারণ কি? জলবায়ুর অবস্থা অনুকূল নয় এখানে। ঠিক আছে, তাই এখানে নিরক্ষীয় অঞ্চলে কম বসতি। 103, সরকারিভাবে জনগণনাকে কি বলা হয়? সরকারিভাবে জনগণনাকে বলা হয় কি? আদমশুমারি। আদমশুমারিকে জনগণনা বলা হয় সরকারিভাবে। 104, জনঘনত্ব সবচেয়ে বেশি দেখা যায় কোথায়? উত্তর হবে
দক্ষিণ পূর্ব এশিয়া অর্থাৎ ভারত এবং চীন এইখানেই পড়ছে, তাই দক্ষিণ পূর্ব এশিয়ায় জনঘনত্ব সব থেকে বেশি বলবে। 105, জনসংখ্যা বৃদ্ধির উপাদান কি হবে? মৃত্যু হার জনসংখ্যা বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে, জন্মহারও নিয়ন্ত্রণ করে, পরিব্রাজনও নিয়ন্ত্রণ করে, তাই উপরে সবগুলিই হবে। 106, মরুদ্যানে জনবসতি গড়ে উঠেছে অর্থাৎ যেখানে জল কম, শুধুমাত্র জলকে আশ্রয় করেই বসতি তৈরি হয়। কোথায়? মরুদ্যানে, তাই এটাকে বলা হয় আর্দ্রস্থান। মরুদ্যান মানে কি একটা জলের উৎস মরুভূমিতে, তাই এটাকে বলা হচ্ছে আর্দ্রস্থান। আর শুষ্ক স্থান কোথায় হবে? যেখানে প্রচুর বন্যা হয়, মানুষ অনেকটা উঁচু জায়গায় বসতি তৈরি করবে বন্যার হাত থেকে বাঁচার জন্য। ঠিক আছে, তাই শুষ্ক স্থানে বসতি তৈরি হবে যেখানে বন্যার প্রকোপ বেশি। 107, ত্রিকোণ আকৃতি গ্রামীণ জনবসতি যে সকল অঞ্চলে গড়ে ওঠে কোথায় হবে? দুটো নদীর সঙ্গমস্থলে বা দুটো নদী সঙ্গমস্থলের সঙ্গে সঙ্গে দুটো রাস্তার মিলনস্থলেও ত্রিকোণ আকৃতির বসতি তৈরি হয়। 108, গ্রামীণ ও পৌর বসতি অঞ্চলে নির্ধারণের ক্ষেত্রে কোনটি মুখ্যভাবে সংশ্লিষ্ট? এখানে মনে রাখবে জনসংখ্যার আয়তন, কার্যাবলী, আয় সবকটাই হবে, তাই এখানে উত্তর হবে উপরের সবগুলি। গ্রামীণ ও পৌর অঞ্চলে নির্ধারণের ক্ষেত্রে কোনটি মুখ্যভাবে সংশ্লিষ্ট? জনসংখ্যার আয়তন, কার্যাবলী, আয়। ভারতের জনগণনা আয়োগ নির্ধারণ করেছে যে যদি শহরে জনসংখ্যা 5,000 জনের বেশি হয়, জনঘনত্ব 400 জনের বেশি হয়, ঠিক আছে, আর 75% বেশি মানুষ কৃষি কাজ বাদে অন্য কাজের সঙ্গে যুক্ত থাকে, অর্থাৎ প্রথম স্তরের কাজ বাদে অন্য কাজের সঙ্গে যুক্ত থাকে, তখন তাকে বলা হয় শহর। আর এর ঠিক উল্টোটাকে বলা হয় কি? গ্রাম। 109, জাভায় জনঘনত্বের আধিক্যের কারণ হলো, মনে রাখবে খুব গুরুত্বপূর্ণ, উর্বর আগ্নেয় মৃত্তিকা আছে, সেই কারণে জাভায় জনঘনত্ব বেশি, জনঘনত্ব আধিক্য আছে। ঠিক আছে। 110 প্রশ্ন বলছে প্রয়াস আকর্ষণ এই মতবাদটি কার সঙ্গে জড়িত? এখানে তোমরা মনে রাখবে পুশ এবং পুল, এই শব্দ দুটো বেশি করে মনে রাখবে। এই শব্দ দুটো বিশেষ করে জড়িত পরিব্রাজনের সঙ্গে। কেন জড়িত পরিব্রাজনের সঙ্গে? পুশ, পুশ যে শব্দটা সেটাকে বলা হয় ঠেলে দেওয়া। কোনো একটা জায়গা বা ভূখণ্ডের কোনো অংশ, দেশ বা কোনো একটা শহর গ্রাম যাই থাকুক না কেন, সেটা যদি প্রচুর পরিমাণে দূষিত থাকে, সেখানে শিক্ষা স্বাস্থ্য ভালো ফেসিলিটি না পায় মানুষ, যুদ্ধ কবলিত এলাকা থাকে, তবে মানুষ সেই জায়গাটার পছন্দ করে না। অসামাজিক কাজকর্ম প্রচুর হয়, তাই মানুষ সেই জায়গাটা পছন্দ না করার জন্য সেই বিষয়গুলো, অসামাজিক কাজকর্ম, স্বাস্থ্য ভালো নয়, এই বিষয়গুলো তাকে সেই জায়গাটা থেকে কি করবে? ঠেলে দেবে, ঠেলে দিতে বাধ্য করবে, মানে চলে যেতে বাধ্য করবে, এত ঠেলবে যে সে সেই জায়গাটা ছেড়ে অন্য জায়গায় চলে যাবে। তবে এই বিষয়গুলো অর্থাৎ জলবায়ুগত কারণ হতে পারে, আর্থসামাজিক কারণ হতে পারে, ঠিক আছে, সেই কারণগুলোর জন্য মানুষ যখন একটা জায়গা ছেড়ে চলে যাচ্ছে, সেইটাকে বলা হয় পুশ। আর পুল মানে কি? টান। টান বলতে কি বোঝায়? যেখানে ভালো জলবায়ু, ভালো শিক্ষা স্বাস্থ্য আছে, অর্থনৈতিক কার্যকলাপ যেখানে ভালো, উচ্চভাবে কোনো কাজের জন্য টাকা পাওয়া যায়, মাইনে পাওয়া যায়, ঠিক আছে, মজুরি পাওয়া যায়, মানুষ সেই জায়গার প্রতি আকর্ষণ হয়, ঠিক আছে, বা টান থাকে সেই জায়গার ওপর, সেটাকে বলা হয় কি? পুল। বোঝা গেছে? তাই বলা হয় ভারতের অনেক ইঞ্জিনিয়ার আমেরিকায় চলে যায় ভালো সুযোগ সুবিধার আশায়। সেটাকে বলবো কি? আমাদের দেশের জন্য খারাপ সুযোগ সুবিধা তার মনে হয়েছে, তাই সেটা খারাপ সুযোগ সুবিধাগুলোকে বলা হয় পুল। ইয়ে, খারাপ খারাপ সুযোগ সুবিধাগুলোকে বলা হয় পুশ। আর টান অর্থাৎ আমেরিকায় ভালো সুযোগ সুবিধা জন্য তাকে পুল করলো অর্থাৎ টানলো। ঠিক আছে, এটা হলো পরিব্রাজনের কনসেপ্ট। গ্রামের থেকে মানুষ চলে যায় কিসের জন্য? গ্রামের শিক্ষা স্বাস্থ্য রাস্তা ভালো নেই, সেটাকে বলা হয় পুশ। আর শহরে চলে যায় কারণ টানে, শহরে শিক্ষা স্বাস্থ্য ভালো আছে সেই কারণে। ঠিক আছে, তাহলে পুশ ফ্যাক্টর অ্যান্ড পুল ফ্যাক্টর পরিবাজনের সঙ্গে জড়িত। আর পুশ এবং পুল কি সেটা বোঝা গেল। ইউক্রেনে যুদ্ধ বিধ্বস্ত মানুষগুলো অন্য দেশে চলে গেছে, তাহলে যুদ্ধ বিধ্বস্ত তাদের জন্য পুশ। আর অন্য দেশে যুদ্ধ নেই, শান্তি আছে, তাই সেই দেশে গিয়ে তারা শান্তিতে থাকবে, সেটাকে বলা হয় পুল। 111, যথার্থ পৌর উন্নয়নের আদি উদাহরণ কোনটি হবে? উত্তর হবে সিন্ধু উপত্যকা সব থেকে পুরনো অ্যানিসিয়েন্ট পৌর উন্নয়ন হবে। 112, বিভিন্ন দেশের বয়স লিঙ্গ গঠন ঠিক কি হবে? অধিক তারতম্যযুক্ত হবে। বয়স লিঙ্গ গঠন হলো নারী পুরুষের অনুপাতকে বোঝায়। নারী পুরুষের অনুপাত ভালো করে বোঝার জন্য আমরা কি করি?
এজ সেক্স পিরামিড আঁকি। ঠিক আছে, এজ সেক্স পিরামিড অঙ্কন করি। ঠিক আছে, এজ সেক্স পিরামিড আমরা পড়বো। এটা কি অনুযায়ী সাজানো থাকে? বয়স অনুসারে এরকম করে সাজানো থাকে। ঠিক আছে, একদিকে থাকে ফিমেল মানে মহিলা, আর একদিকে থাকে কি মেল। ডান দিকে থাকে মহিলা, বাঁ দিকে থাকে মেল। এরকম করে বয়স অনুযায়ী নারী পুরুষের অনুপাত দেখানো হয়। ঠিক আছে, বেশ। 113, কাম্য জনসংখ্যা গণনা করা হয় যে হিসাবে, তা হলো কি? কাম্য জনসংখ্যা হিসাব করা হয় মানুষ ও সম্পদের অনুসারে কাম্য জনসংখ্যা নির্ণয় করা হয়। কাম্য জনসংখ্যার সঙ্গে কি থাকবে? কাম্য জনসংখ্যা বলতে বোঝায় যখন কোনো দেশে সম্পদ এবং জনসংখ্যার ভারসাম্য অবস্থায় থাকবে, তখন তাকে বলা হয় কাম্য জনসংখ্যা। আরো দুটো শব্দ আছে, একটা হলো জনাকীর্ণতা। জনাকীর্ণতা এটা হলো যখন সম্পদের তুলনায় জনসংখ্যা বেড়ে যাবে। আর আরেকটা হলো জনস্বল্পতা, যখন জনসংখ্যা সম্পদের তুলনায় কম হবে। যেমন অস্ট্রেলিয়ায় জনস্বল্পতা দেখা যায়, বাংলাদেশের মতো দেশে জনাকীর্ণতা দেখা যায়। অর্থাৎ সম্পদ যে দেশে কম জনসংখ্যার তুলনায়, তাকে বলা হয় জনাকীর্ণতা দেশ, যেটাকে ইংরেজিতে বলা হয় ওভার পপুলেশন। আর যে দেশে জনসংখ্যা কম সম্পদের তুলনায়, তাকে বলা হবে জনস্বল্পতা, আন্ডার পপুলেশন। ঠিক আছে, ভারত আন্ডার পপুলেশন এর মধ্যে যায়নি, প্রায় কাম্য জনসংখ্যার মধ্যেই মোটামুটি আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে জনাকীর্ণতাও দেখা যায় ভারতের রাজ্যে। বেশ। 114, ঋতুভিত্তিক যাযাবর ভিত্তিক কথাটি জড়িত কার সঙ্গে? মনে রাখবে পশুচারণের সঙ্গে ঋতুভিত্তিক যাযাবর কথাটি জড়িত। ট্রান্সহিউম্যান্স অর্থাৎ মানুষ পাহাড়ের ওপরে উঠে পড়ে গ্রীষ্মকালে, আবার গ্রীষ্মকালে পাহাড়ের ওপরে ওঠে, আবার শীতকালে কি হয়? পাহাড়ের নিচে নেমে যায়। এরকম করে তারা স্থানান্তর হয়, তারা পশুচারণ বৃত্তির সঙ্গে জড়িত। বরফ গলে যায় পাহাড়ের ওপরে, সেই পাহাড়ের ওপরে বরফ গলে যাওয়ার পরে গ্রীষ্মকালে মোলায়েম ঘাস জন্মায়, সেই ঘাসগুলো খাওয়ানোর জন্য তারা তাদের যে পশু আছে তাদেরকে নিয়ে যায় ওপরে। আবার শীতকালে প্রচন্ড ঠান্ডা পড়ে বলে তারা উপর থেকে নিচে উপত্যকায় চলে আসে। 115, এই দেশের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে যখন পরিব্রাজন, একই দেশের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে যখন পরিব্রাজন ঘটে, তখন তাকে কি বলা হবে? মনে রাখবে অন্তস্থ পরিব্রাজন। ঠিক আছে, অন্তস্থ পরিব্রাজন। যদি কোনো দেশ সে মানুষ চলে যায়, অর্থাৎ দেশ আমেরিকা থেকে, আমেরিকায় ভারতের মানুষ চলে গেল, ভারতের মানুষ আমেরিকায় চলে গেল, তাহলে সেটা হবে কি? আমাদের জন্য, ভারতের জন্য হবে ইমিগ্রেশন, যেটাকে বাংলায় বলে দেশান্তর। ঠিক আছে, আর আমেরিকায় যেহেতু গেল, তাকে বলা হয় ইমিগ্রেশন। অর্থাৎ এইটা আর এইটা আমেরিকার জন্য, এই ক্ষেত্রে কি হয়ে গেল? ভারত থেকে যেহেতু তারা গেল, মানুষ গেল, তাই আমেরিকার জন্য এইটা, আর ভারত থেকে আমেরিকায় গেল তার জন্য ভারতের জন্য ইমিগ্রেশন। ঠিক আছে, 116 এগুলো করতে হবে না। 118 প্রশ্ন দেখো, লাক্ষাদ্বীপের অবস্থান কোথায়? লাক্ষাদ্বীপ একটা প্রবাল প্রাচীরের দ্বীপ। ঠিক আছে, প্রবাল প্রাচীর বা কোরাল রিফ, আমাদের দুটোই দ্বীপ অঞ্চল আছে, তার মধ্যে লাক্ষাদ্বীপ হলো কোরাল রিফ বা প্রবাল কিট দ্বারা তৈরি দ্বীপ। ঠিক আছে, প্রবাল কিটের যে চুন জাতীয় পদার্থ আছে সেগুলো জমে তৈরি হয়েছে। 119, পুলিকট হ্রদটি কোথায় অবস্থিত? মনে রাখবে তামিলনাড়ুতে, তামিলনাড়ুতে পুলিকট হ্রদ অবস্থিত। ঠিক আছে, আমি দেখাচ্ছি তামিলনাড়ু কোথায়। এই জায়গাগুলোতে এই পুলিকট হ্রদ আছে তামিলনাড়ুর। ঠিক আছে, এরপরে আছে
127, নিচে উল্লেখিত বৃক্ষগুলির মধ্যে কোন বৃক্ষটি পরিবেশ দুর্যোগের কারণ বলে ধরা হয় যেটি একসময় সামাজিক বনসৃজনে জনপ্রিয় ছিল? উত্তর হবে ইউক্যালিপটাস। এই ইউক্যালিপটাস কোনো জায়গায় বোনা হলে সেই জায়গার প্রচুর পরিমাণে ভৌমজল এবং মাটির আর্দ্রতা শুষে নেয়, তাই জল সংকটও দেখা যায়। তাই এটাকে বলা হচ্ছে কি পরিবেশের দুর্যোগের কারণ। ঠিক আছে। 128, সর্বাপেক্ষা অধিক কার্পাস উৎপাদন হয় কোথায়? মনে রাখবে কৃষ্ণ মৃত্তিকায়। ঠিক আছে। ভারতের মহারাষ্ট্র এবং গুজরাট হলো কার্পাস উৎপাদনে অগ্রণী রাজ্য। আর কার্পাস গবেষণাগার আছে কোথায়? মহারাষ্ট্রের নাগপুরে। ঠিক আছে। এই কার্পাস যে চাষ হয় সেই কার্পাস চাষের যে পোকা আক্রমণ হয় তার নাম হলো, পোকার নামটা মনে রাখবে, বল উইভিল আর পিঙ্ক বোল ওয়াম। ঠিক আছে। বর্তমানে বিটি কটন বলে একটা জেনেটিক ভ্যারিয়েশন এসছে, বিটি কটন, যেটা পোকা কম লাগে, অর্থাৎ এই পোকাগুলো লাগে না। ঠিক আছে। জেনেটিক ভ্যারাইটি একটা বীজ এসছে, সেইখান থেকে যদি সেই বীজ দিয়ে কার্পাস চাষ করলে কোনো রকম পোকা লাগে না। ঠিক আছে। তবে কার্পাস চাষ থেকে মনে রাখবে কি, কার্পাস চাষ হলো মহারাষ্ট্র গুজরাটে বেশি আছে, কৃষ্ণ মৃত্তিকায় ভালো হয়, যেটাকে রেগুর সয়েলও বলা হয়। ঠিক আছে। ব্ল্যাক সয়েলকে রেগুর সয়েলও বলা হয়, রেগুর সয়েল। আর এখানে কার্পাস চাষ ভালো হয় বলে একে ব্ল্যাক কটন সয়েলও বলা হয়। ঠিক আছে। বেশ, এরপরে 129, খাদার মৃত্তিকা যে অঞ্চলে দেখা যায় তা হলো, কোথায় দেখা যায় খাদার মৃত্তিকা? খাদার মৃত্তিকা হলো গাঙ্গেয় সমভূমিতে নতুন পলিমাটিকে বলা হয় খাদার মৃত্তিকা, তাই এটা হবে কি প্লাবনভূমি। আর ভাঙ্গার আছে, ভাঙ্গার হলো কি পুরনো পলিমাটি, পুরনো পলিমাটি। ঠিক আছে। খাদার পাঞ্জাবে কি নামে পরিচিত? খাদার পাঞ্জাবে বেট। সিন্ধু সমভূমিতে নতুন পলিমাটিকে বলা হয় বেট, আর পুরনো পলিমাটিকে বলা হয় সিন্ধু সমভূমিতে ধায়া। মনে রাখবে, গাঙ্গেয় সমভূমিতে নতুন পলিমাটিকে বলা হয় খাদার, পুরনো পলিমাটিকে বলা হয় ভাঙ্গার, আর সিন্ধু সমভূমিতে খাদার মাটিকে বা নতুন পলিমাটিকে বলা হয় বেট, আর পুরনো পলিমাটিকে বলা হয় ধায়া। চন্দন কাঠের প্রাচুর্য কোথায় দেখা যায়? কর্ণাটকে চন্দন কাঠের প্রাচুর্য দেখা যায়। 131, ভারতে গ্রীষ্মকালে তাপমাত্রার আধিক্যের কারণ কি? ভারতের গ্রীষ্মকালে তাপমাত্রার আধিক্যের কারণ হলো গ্রীষ্মকালে উত্তর গোলার্ধে সূর্য কিভাবে কিরণ দেয়? লম্বভাবে কিরণ দেয়। 132, ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য কি? ভারতের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী বায়ু। ভারতে শীতকালে যে দিক থেকে বায়ু প্রবাহিত হয়, গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম দিক থেকে বায়ু প্রবাহিত হয়, দক্ষিণ পশ্চিম। তাই ভারতে গ্রীষ্মকালে অর্থাৎ বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, আর শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। তাই বলা হয় ভারতে এই মৌসুমী বায়ু ঋতুভেদে 180 ডিগ্রি ঘুরে যায়। ঠিক আছে। এটাকে ভারতের মৌসুমী বায়ুর আর একটা বৈশিষ্ট্য বলছি, উইন্ড রিভার্সাল, অর্থাৎ ঋতুভিত্তিক যে বায়ু সেটা 180 ডিগ্রি ঘুরে যায়। শীতকালে যে দিক থেকে আসে, গ্রীষ্মকালে বর্ষাকালে তার উল্টো দিক থেকে আসে বর্ষাকালে। বেশ। আর এখানে সূর্য লম্বভাবে কিরণ দেয়। গ্রীষ্মকালে তাপমাত্রা আধিক্যের কারণ, গ্রীষ্মকালে সূর্য লম্বভাবে কিরণ দেয়, অর্থাৎ কর্কটক্রান্তির ওপর লম্বভাবে কিরণ দেয়। ঠিক আছে। 133, শালবনের আধিক্য দেখা যায় কোথায়? মনে রাখবে উত্তরাখণ্ডের দেরাদুনে সব থেকে বেশি শালবনের আধিক্য দেখা যায়। হিমালয় পর্বতের কোন অংশটি সর্বাপেক্ষা প্রাচীন? এটা উত্তর হবে উচ্চ হিমালয়। অর্থাৎ হিমালয়কে যদি প্রস্থ বরাবর ভাগ করা হয়, এটা হলো কি বলে, দ্য গ্রেট হিমালয়। তারপরে হবে মধ্য হিমালয়। ঠিক আছে। তারপরে হবে শিবালিক হিমালয়। আর উচ্চ হিমালয়ে আমাদের মাউন্ট এভারেস্ট আছে নেপালের কাছে, তাই এই উচ্চ হিমালয় পুরনো, এখানেই মাউন্ট এভারেস্ট আছে, এটাকে দ্য গ্রেট হিমালয়ও বলা হয়, গ্রেটার হিমালয়ও বলা হয় একে। ঠিক আছে। শিবালিক হিমালয় হলো সবার নতুন। ঠিক আছে। বেশ, শিবালিক, এটা হলো শিবালিক, আর এটা হলো
মিডিল হিমালয় বা মধ্য হিমালয়? ভারতের কোথায় আছে সেটা সবাই জানো, আমি যখন ভারতের ভূপ্রকৃতি করাবো তখন বলবো। 135, ভারতবর্ষে ম্যানগ্রোভ অরণ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন অঞ্চলটিতে হয়? অর্থাৎ উপকূলীয় অঞ্চলে ভারতে ম্যানগ্রোভ অরণ্য সব থেকে বেশি হয়। ভারতের সব থেকে বড় ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল আছে সুন্দরবনে। ঠিক আছে। 136, বোকারো কয়লা খনি কোথায় অবস্থিত? মনে রাখবে, বোকারো কয়লা খনি অবস্থিত ঝাড়খণ্ডে। বেশ। নিচে উল্লেখিত কোনটি সঠিক? 137-এর উত্তর হবে এস্কিমো দেখা যায় আলাস্কায়। বেশ। এরপরে 138-এর প্রশ্ন কি হবে? নিচে উল্লেখিত কোন পদ্ধতিতে সমান মান বিশিষ্ট, মনে রাখবে, সমান মান বিশিষ্ট বিন্দুগুলিকে সন্নিবিষ্ট করা হয়? এটার উত্তর হবে প্র্যাকটিক্যাল থেকে প্রশ্ন, আইসোপ্লেট। আইসোপ্লেট অনেক ধরনের হয়। সমান বৃষ্টিপাত যুক্ত অঞ্চলকে যুক্ত করা হয় আইসো হাইট। ঠিক আছে। সমান উষ্ণতাযুক্ত স্থানকে যুক্ত করা হয় আইসোথার্ম। সমান চাপযুক্ত এলাকাকে যুক্ত করা হয় আইসোবার। ঠিক আছে। সমান সমুদ্রের লবণতাযুক্ত অঞ্চলে যুক্ত করা হয় আইসোহ্যালাইন। ঠিক আছে। বোঝা গেছে? তাই আইসোপ্লেট হলো সমান মান বিশিষ্ট জায়গাগুলোকে যোগ করা হয়। পরিসংখ্যা বিভাজন দেখাতে নিচে উল্লেখিত কোনটি সর্বাপেক্ষা সঠিক পদ্ধতি? উত্তর হবে আয়তলেখ হলো সঠিক পদ্ধতি। আয়তলেখ হলো সঠিক পদ্ধতি। 140, পৌর জনসংখ্যা দেখাতে যে পদ্ধতি প্রযোজ্য নয়? পৌর জনসংখ্যা দেখাতে যে পদ্ধতির ব্যবহার প্রযোজ্য নয় কোনটা হবে? চক্র, দ্বিখণ্ডিত চক্র, গোলক, ভ্রুলেখা। অর্থাৎ পৌর জনসংখ্যা দেখাতে এখানে কোনটা হবে না? এখানে উত্তর হবে, এইটা মনে রাখবে, হ্যাচার্স। এটা কেন করা হয় আমি লিখে দিচ্ছি। এটা হলো কোন একটি জায়গার উচ্চতাকে বোঝানোর জন্য এটা করা হয়। এ টেকনিক used to represent relief. রিলিফ মানে উচ্চতা। ঠিক আছে। মানে এলিভেশন অ্যান্ড টেরেন। এটা দিয়ে পপুলেশন করা হয় না, পপুলেশন দেখানো হয় না, তাই এটা ভুল। ঠিক আছে। আর বাদ বাকি চক্র, দ্বিখণ্ডিত চক্র, গোলক এগুলো দিয়ে করা হয়। অর্থাৎ সার্কেল, ডিভাইডেড সার্কেল, স্পিয়ার দিয়ে পৌর জনসংখ্যা দেখানো হয়। ঠিক আছে। তাই উত্তর হবে ভ্রুলেখা বা হ্যাচার্স। 141, সাংকেতিক বর্ণের সংকেত দ্বারা বিভিন্ন বস্তুর বিস্তারকে যখন মানচিত্রে দেখানো হয় তাকে কি বলা হয়? অর্থাৎ এখানে কি বলেছে যে সিম্বলস, এখানে বলছে the maps in which distribution of differential object is shown by letter symbols are called, কি হবে? এইখানে যে এস আছে এই এস দিয়ে মনে রাখবে, অর্থাৎ এই বিষয়টা দেখানোর জন্য সিম্বল ইউজ করা হয়। অর্থাৎ কোরো স্কিমেটিক ম্যাপ সিম্বল দিয়ে করা হয়। যেমন সিম্বলের মধ্যে হতে পারে সার্কেলস, স্কয়ার্স, ডায়াগ্রাম। ঠিক আছে। আর এইটা হবে কি, এটা হবে, মনে রাখবে, এটা কালার দিয়ে করা হয়, কালার ভেরিয়েশন। এটা করা হয় কালার ভেরিয়েশন। ঠিক আছে। বোঝা গেছে? কোরোস্কিমেটিক সিম্বল সার্কেল স্কয়ার্স দিয়ে করা হয়, আর কোরোস্কিমেটিক
কোক্রোমেটিক এটা হবে কি কালার ভেরিয়েশন করা, অর্থাৎ শেড, কালারের শেড দেওয়া হয়। ঠিক আছে, বেশ। আর কোরোপ্লেথ ম্যাপ কি? কোরোপ্লেথ ম্যাপ হলো, এই কোরোপ্লেথ ম্যাপেও শেডের মতো দেয়া হয় বা এমন করেও দেওয়া হয় কোরোপ্লেথ ম্যাপে। এরকম একটা শেড দেয়া হলো, ঠিক আছে, একটা পার্ট যেখানে কম আছে, যেখানে বেশি আছে সেখানে আর একটা শেড এইখানে ঘন ঘন দেয়া হলো। এরকম করে কোরোপ্লেথ ম্যাপ করা হয়। যেখানে জনসংখ্যা আরো কম আছে সেখানে এরকম দূরে দূরে রাখা হয়, শেডটা দূরে দূরে করা হয়। ঠিক আছে, এইরকম ম্যাপটাকে বলা হয় কোরোপ্লেথ। যদি কালার ভেরিয়েশন বা কালার শেড দেওয়া হয় কোক্রোমেটিক, আর কোরোস্কিমেটিক হবে সিম্বল বা সার্কেল বা স্কয়ার। এখানে এস দিয়ে মনে রাখবে, সিম্বল বা স্কয়ার। ঠিক আছে, সিম্বল দিয়ে করবে। 142 যে মানচিত্রগুলোতে নির্দিষ্ট বিষয় যেমন জলবায়ু, জনসংখ্যার বিস্তার, শস্য, শিল্প প্রভৃতি দেখানো হয় সেইগুলোকে কি বলা হয়? এখানে মনে রাখবে থিমেটিক ম্যাপ। থিমেটিক ম্যাপে কি হয়, কোনো নির্দিষ্ট একটি একটি প্রাকৃতিক বিষয় বা মানবীয় বিষয় দেখানো হয়, একটি মানবীয় বিষয় দেখানো হয়। 143 পৃথিবীর কোন স্থানের অক্ষাংশ পরিমাপ করা হয় কি দ্বারা? পৃথিবীর কোন স্থানের অক্ষাংশ পরিমাপ করা হয় মেরু থেকে কৌণিক দূরত্ব দ্বারা, অর্থাৎ এইটা নিরক্ষরেখা, এটা গোল যদি আঁকি এটা নিরক্ষরেখা, এই জায়গা থেকে এটা হলো 90 ডিগ্রি, তাই এটা হয়ে গেছে 90 ডিগ্রি। এটা কত ডিগ্রি? এটা 45 ডিগ্রি। এইভাবে করা হয়। একটু বড় করে আঁকছি তাহলে ভালো করে বুঝতে পারবে। এইখানে এখানে বড় করে আঁকছি, দেখো এটা হলো পৃথিবী ধরে নেওয়া হচ্ছে। এই যে পৃথিবীর মাঝখানটা কেন্দ্র, তাহলে এইখান থেকে এই জায়গাটা যে নিরক্ষরেখা বরাবর 90 ডিগ্রি আছে, তাহলে এটা হয়ে গেছে কি 90 ডিগ্রি, এটা কেন্দ্র। আর এখান থেকে এটা 45 ডিগ্রি, তাহলে এইখান থেকে এটা হলো 90 ডিগ্রি, এখান থেকে এটা হলো 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা আর একটা ডিগ্রি হবে। ঠিক আছে, ধরে নাও এটা 75 ডিগ্রি। এইভাবে আমাদের অক্ষাংশ নির্ণয় করা হয়। ঠিক আছে, বেশ। তবে এটা কি হবে? মেরু থেকে কৌণিক দূরত্ব নয়, এটা কি হবে? এটা হবে নিরক্ষরেখা থেকে কৌণিক দূরত্ব। ঠিক আছে, বেশ। এরপরে বলেছে যে সহজ সাংখ্যক অভিক্ষেপটা কোন অঞ্চলের জন্য বেশি প্রযোজ্য বা ব্যবহৃত হয়? যে অঞ্চলের মানচিত্র আঁকায়, মনে রাখবে মধ্য অক্ষাংশীয় অঞ্চলের জন্য বেশি প্রযোজ্য। 145 হোমোলোগ্রাফিক, অর্থমরফিক, সমদূরত্বী, অ্যাজিমুথাল, এগুলো হলো প্রজেকশনের ভাগ। তার মধ্যে কোনটা সঠিক বলতে হবে তোমাকে? এটা হবে ডি। ঠিক আছে, এটা হবে ডি। আর বাকিগুলো কি বোঝায় সেইগুলো আমি বলে দিচ্ছি, লিখে নাও। অর্থাৎ এখানে অ্যাজিমুথাল যে প্রজেকশন, এটা হলো কোন একটা মানচিত্রের সঠিক দিক, সঠিক দিক ঠিক থাকবে। ঠিক আছে, এটা হলো ট্রু বিয়ারিং, ট্রু বিয়ারিং দেখাবে, ট্রু বিয়ারিং। অ্যাজিমুথাল হলো ট্রু বিয়ারিং, ট্রু বিয়ারিং প্রজেকশন বলা হয়। আর অর্থমরফিক যেটা আছে সেটা হবে ট্রু শেপ, ট্রু শেপ থাকবে, সঠিক শেপ থাকবে। এরপরে আছে কি হোমোলোগ্রাফিক, হোমোলোগ্রাফিকটা হবে কি ইকুয়াল এরিয়া, ইকুয়াল এরিয়া। ঠিক আছে, আর বাকি রইল ইকুইডিস্টেন্স,
ইকুই ডিস্টেন্সে কি থাকবে? ট্রু স্কেল থাকবে, ট্রু স্কেল। অর্থাৎ প্রত্যেকটা প্রজেকশন এর ধরন এক একটা বিষয়কে সঠিকভাবে দেখাতে পারে। যেমন হোমোলোগ্রাফিক ইকুয়াল এরিয়া দেখালো, অর্থোমরফিক দেখালো কি ট্রু শেপ, সমদূরত্বে কি দেখালো? সঠিক আকৃতি, সঠিক আকৃতি নয় সরি, ট্রু স্কেল দেখালো। এগুলো তো ভুল আছে, এগুলো ভুল, ঠিক আছে, এগুলো সবকটা ভুল। শুধুমাত্র অ্যাজিমুথাল ঠিক সঠিক দিক দেখায়, ট্রু বিয়ারিং দেখায়। তাই পরীক্ষায় এটা ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য মনে রাখবে। আর একবার বলছি, হোমোলোগ্রাফিক কি হবে? ইকুয়াল এরিয়া দেখাবে। অর্থোমরফিক কি দেখাবে? ট্রু শেপ দেখাবে। আর সমদূরত্বে বা ইকুই ডিস্টেন্স কি দেখাবে? ট্রু স্কেল। আর অ্যাজিমুথাল দেখাবে ট্রু বিয়ারিং। ঠিক আছে, লিখে নাও খাতায়, ভালো হবে। 146, ভারতে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র তৈরি হয় যেখানে থেকে, তা হলো কি? এসওআই, সার্ভে অফ ইন্ডিয়া। এর সদর দপ্তর আছে দেরাদুনে। এইখানে 147-এর প্রশ্ন কি দিচ্ছে? একটি রাশিতত্ত্বে পরিসংখ্যা রেখায় এটা দেখা গেল যে ভূস্টক, ভূস্টক মানে এখানে বলতে চাইছে মোড, মধ্যকের থেকে বেশি, মধ্যক মানে এখানে মিন। এ থেকে বোঝা যায় যে বিভাজনটি কেমন। দেখো এইখানে আমি ছবি আঁকি, এই বিভাজনটা হবে যদি মোড কি হয়? মোড ইজ গ্রেটার দ্যান মিন, তাহলে এটা কি হবে? এটা হবে ধনাত্মক প্রকৃতির। ঠিক আছে, এই যে এখানে একটা ছবি এঁকেছি, আমি আঁকছি, দেখো যে এটা হলো একটা পরিসংখ্যা বিভাজনের ছবি। এইখানে বেশি পরিসংখ্যা, আর যত এদিকে যাচ্ছে কমে যাচ্ছে। আর এইখানে আছে মোড, কারণ আমরা জানি পরিসংখ্যা যেখানে বেশি থাকে সেইখানেই মোড হয়। তাহলে মোডের সাইন কেমন হয়? মাথায় এরকম টুপি পরানো থাকে এরকম। এটা হবে মিডিয়ান, মাঝখানে এটা হবে এমন চিহ্ন, আর এটা হলো মিনের চিহ্ন, এমন করে মাথায় জাস্ট একটা দাগ হবে এমন। তাহলে এখানে দেখে কি মনে হচ্ছে? যে মোড বেশি কার থেকে? মোড বেশি মিডিয়ানের থেকে, আবার মিন থেকে। তাহলে এখানে কি হবে? এটা হবে পজিটিভ, এটা হবে কি? পজিটিভ। বিষমতার মাত্রা ইতিবাচক বা ধনাত্মক। ঠিক আছে, এর ঠিক উল্টোটা যদি হয়, এর ঠিক উল্টোটা কেমন হবে? এর ঠিক উল্টোটা আমি আঁকছি, দেখো এর ঠিক উল্টোটা যদি হয় এমন হবে। তাহলে মোড অর্থাৎ এইখানে দেখো একটা আমি এঁকেছি, এটা দেখে কি মনে হচ্ছে? এই যে মোড, আমরা জানি যেখানে যে শ্রেণীতে সব থেকে বেশি পরিসংখ্যা থাকে সেই শ্রেণীটাই হয়ে যায় মোড। তবে এখানে একটা পরিসংখ্যা বিভাজন আঁকা আছে, পরিসংখ্যান ডিস্ট্রিবিউশন আঁকা আছে। এখানে কি দেখতে পাচ্ছ? এখানে মোড হলো সব থেকে বেশি, মোড। ঠিক আছে, এই জায়গাটা এই দিকে আছে। মোড কি আছে? প্রথম দিকে আছে, তাহলে এটা সব থেকে বেশি আছে মোড? না, মোড আছে কম। ঠিক আছে, মোড আছে কম, তাই এটা এই এমন করে হবে। এখানে তো কোনটা বেশি আছে? এখানে বেশি আছে মিনটা, এখানে বেশি আছে মিন, মিনটা বেশি। তাই এটা একটা কি? অর্থাৎ এই প্রশ্ন অনুযায়ী যদি ধরা হয়, তাহলে এই প্রশ্ন 147-এর প্রশ্ন অনুযায়ী যদি ধরা হয়, এটা এটা যদি ধরা হয়, তবে এটা কি? এই প্রশ্নের ঠিক বিপরীত। অর্থাৎ মোড সব থেকে কম, মোড যদি সব থেকে কম হয় মিনের থেকে, তবে হয় নেগেটিভ। আর এখানে কি বলেছে? মোড ইজ 147-এর প্রশ্ন বলছে যে একটি রাশি তত্ত্বের পরিসংখ্যান রেখা এটা দেখা গেল যে ভূইষ্ঠক মধ্যকের থেকে বেশি। এ থেকে বোঝা যায় যে বিভাজনটি হলো, অর্থাৎ ফ্রিকোয়েন্সি কার্ভ
of score, it shows found that mode is greater than mean. Mode is greater than mean. It shows the distribution is, এখানে উত্তর হবে নেগেটিভ স্কিউনেস। ঠিক আছে, স্কিউনেস কি আমি দেখাচ্ছি। যদি মোড এইরকম হয়, এই যে নেগেটিভের জন্য কি হবে, নেগেটিভের জন্য এরকম হবে মোড মিডিয়ান মিন। এটাকে বলা হয় নেগেটিভলি স্কিউড, অর্থাৎ মোড যদি বেশি হয়। আর পজিটিভ স্কিউডে কি হবে, পজিটিভ স্কিউডে হবে মিন বেশি, মিডিয়ান মাঝে, আর মোড হবে এটা। ঠিক আছে, অর্থাৎ মিন যদি বেশি হয় তবে পজিটিভ, আর মোড যদি বেশি হয় তবে নেগেটিভ। ছবিটা আমি আঁকছি, দেখো একটা ছবি আঁকি তাহলে বুঝতে পারবে। এটা একটা পরিসংখ্যা বিভাজনের একটা ভাগ, এরকম করে ফ্রিকোয়েন্সি কার্ভ এরকম উঠেছে, দিয়ে তারপরে এরকম করে নেমে গেছে। একটু ভালো করে আঁকি, তাহলে হবে না। এখানে এরকম করে উঠেছে, দিয়ে তারপরে এইভাবে নেমে গিয়েছে। তবে এইখানে দেখতে পাচ্ছ যে এইখানে যেহেতু এই দিকে শ্রেণীর সীমানা কম থাকে, এই দিক বরাবর, কোন দিকে, এই দিকে শ্রেণীর সীমানা বাড়তে থাকে, এই তীরের দিকে বাড়তে থাকে। তবে এইখানে মোড হলো, মোডটা তবে কি, মোড এইভাবে দেয়, মিডিয়ানের সাইন দেয় এইভাবে, আর মিনের সাইন দেয় এইভাবে। তাহলে এটা কি দেখা যাচ্ছে যে যে মোড কম, মোড কম, তাই তো। তাহলে মোড কম, মোড যদি কম হয় তাহলে পজিটিভ। এটা হলো মোড কম, অর্থাৎ এইখানে ধরে নাও এটা 0, এটা 10, এটা 20, এটা 30, এটা 40, এটা 50, এটা 60, এটা 70, এরকম করে পরিসংখ্যা বিভাজন আঁকা আছে আমাদের। ঠিক আছে, পরিসংখ্যা বিভাজন আঁকা আছে। তবে এখানে কি দেখতে পাচ্ছি যে যত এইদিকে যাচ্ছি তত বাড়ছে শ্রেণী সীমানা। তাহলে এখানে মিন ধরে নাও 50-এর কাছাকাছি, মিন কত, 50-এর কাছাকাছি, এই যে মিন 50-এর কাছাকাছি, আর মোড বেরিয়েছে 20-র কাছাকাছি। তাহলে 20 কম, 20 অবশ্যই কম 50-এর থেকে। তবে এখানে কি হয়ে গেল যে মোড যদি কম হয়, মোড যদি কম হয় তবে পজিটিভ, আর মোড যদি বেশি হয় তবে নেগেটিভ। তাহলে এখানে তো বলেছে যে মোড ইজ গ্রেটার দ্যান মিন, তবে কোনটা উত্তর হবে, এই যে এইটা হবে। ঠিক আছে, এইটা ধনাত্মক প্রকৃতির, সরি ধনাত্মক বলছি, ঋণাত্মক প্রকৃতির ডিস্ট্রিবিউশন, ঋণাত্মক। ঠিক আছে, আর একটা ছবি আঁকি। আর একটা ছবিতে দেখো যে এখানে এরকম যদি ছবিটা হয়, এটা তো এইরকম হলো, এরকম যদি ছবিটা হয়, তাহলে এটা 10, এটা 20, এটা 30, এটা 40, এটা 50, এটা 60, এটা 70। তাহলে এইখানে মিন হলো, মিন ধরে নাও 30-এর মতো, এখানে মিডিয়ান হলো 40-এর একটু ওপরে, আর এখানে হলো মোড, তাই তো। তাহলে এইখানে আমরা কি দেখতে পাচ্ছি যে মোড বেশি 50-এর ওপরে, মিন কম। তবে এরকম যদি কার্ভ হয় তাহলে এটা হবে কি, এটা হবে নেগেটিভ, যেটা এই 147-এ বলেছে। অর্থাৎ মোড বেশি, মোড প্রায় 52, মিডিয়ান প্রায় 42, আর এখানে মিন প্রায় 32। তাহলে 52 তো বেশি, অবশ্যই 52 বেশি। তাই এই যে ডিস্ট্রিবিউশন যদি এরকম হয় তবে এটা হবে কি, নেগেটিভ ডিস্ট্রিবিউশন। আর যদি মিন বেশি হয়
এটা করে দিলাম, তোমাদের মনে রাখবে। মিন যদি বেশি হয় তবে পজিটিভ, ঠিক আছে। এরপরে তোমাদের দিয়েছে নিচে উল্লেখিত সংখ্যাগুলির মধ্যমা কত। এখানকার মধ্যমা বের করতে গেলে তোমাদের কি করতে হবে আমি বলি। প্রথমে এই যে ডেটাগুলো দিয়েছে, এই ডেটাগুলো তোমাদের মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে, অর্থাৎ ধীরে ধীরে কমবে, অর্থাৎ সব থেকে কম কোনটা আছে সেভাবে সাজায় আগে, কম থেকে বেশি সাজাতে হবে। প্রথমে প্রথমে আছে 59, 59 লিখলাম। তারপরে কি আছে, 59-এর পরে আছে 59 নয় 54, 54। তারপরে 59, তারপরে আছে 64, তারপরে কি আছে 64-র পরে আছে 67, 67-র পরে আছে 70, 70-এর পরে আছে 72, 72-এর পরে আছে 73, তারপরে আছে 72, 70, 73, 78, তারপরে আছে 83। এইভাবে আমরা সাজিয়ে নিলাম। এবার এটা বের করার সূত্র হলো, মনে রাখবে n+1/2। আমাদের n মানে কি, এখানে n মানে কতগুলো পর্যবেক্ষণ সংখ্যা আছে, ঠিক আছে। তবে এটা মুছে দিই এই পাশেরটা, তবে আমাদের সুবিধা হবে এটা করতে। n+1 মানে কি, এখানে কতগুলো আছে পর্যবেক্ষণ সংখ্যা, কতগুলো আছে, কটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, অর্থাৎ এটা হলো 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 6 নম্বর, এটা 7 নম্বর, এটা 8 নম্বর, এটা 9 নম্বর। তাহলে 9টা আছে 9+1, ঠিক আছে। আর এটা 2 দিয়ে ভাগ যাবে, তাহলে কত হবে, 10/2 = ফিফথ। ফিফথ আইটেম হলো আমাদের মধ্যমা। এবার ফিফথ আইটেম কোনটা হবে, এইটা ফিফথ আইটেম, এইটা, তাই না। 10টা হলো তো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা। ভুল হয়েছে এখানে, 9 নয়, এখানে 10 হবে, এটা 10, একটু গুনতে ভুল হয়ে গেছে, 10টা হবে। আরেকবার গুনি, একটা, দুটো, তিনটে, তাহলে একটা কি মিস গেল নাকি। 54, 59, 64, আচ্ছা 90টা হয়নি, 90টা হয়নি, 90টা লিখি, 90টা লেখা হয়নি। 90টা হলো কত নম্বর, 10 নম্বর, 10 নম্বর। তাহলে 10 ভাজিত 10 প্লাস 1 ভাজিত 2, তাহলে উত্তর কত হবে, 11/2 = 5.5 আইটেম। তাহলে এখানে 5.5, তাহলে 70 আর 72-এর মধ্যে একটা লুকিয়ে আছে আমাদের মধ্যমা। তাই আমাদের এরপরে কি করতে হবে, 70 প্লাস 72 ÷ 2 করতে হবে, দিয়ে কত হয় 142। 142-কে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে, 71। তাই উত্তর কত হবে, 71 হবে এর মধ্যমা, ঠিক আছে। কিভাবে বের করলাম ভিডিওটা আরেকবার দেখে নিও। বেশ, এরপরে আছে কি, যে একটা মানচিত্রের ভগ্নাংশ সূচক স্কেল RF 1:20,000 দেওয়া আছে, সেটি যদি 1:80,000 করা হয় তবে মানচিত্রটির হ্রাসের অনুপাত কত হবে। সূত্রটা এইভাবে হবে যে 1/20,000/1/80,000 দিয়ে এরকম হবে, 80/80,000/20,000 দিয়ে যদি ভাগ করা হয় 20,000 দিয়ে 80,000-কে, তাহলে কত হবে, 4 ওপরে নিচে 1, অর্থাৎ উত্তর কত হবে, 4:1। উত্তর হবে 4:1, অর্থাৎ বোঝা গেছে। এরপরে 150 নম্বরে না বুঝতে পারলে আরেকবার কমেন্ট করো, আমি 149-এটা আরেকবার বলে দেবো।
কমেন্ট করে জানাবে যদি না বুঝতে পারো। সমান দূরে অবস্থিত সমোন্নতি রেখা দ্বারা যেটি বোঝানো হয়, এটা 150 নম্বর প্রশ্ন কি বলছে? সমান দূরে অবস্থিত সমোন্নতি রেখা দ্বারা যেটি বোঝানো হয় সেটি কি? সমোন্নতি রেখা সমান আছে, এরকম সমান আছে, তাহলে এটা বোঝায় সুষম ঢাল। ধীরে ধীরে ঢালটা কি হচ্ছে, প্রায় সমতলই আছে। ঠিক আছে, তবে দেখতে পেলে 150টা প্রশ্ন হয়ে গেল। এই 149 প্রশ্ন যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি বলে দেবো, আবার বলে দেবো। ঠিক আছে, ছিল 20,000, 1:20,000, তাহলে কি ছিল এটা? স্কেলটা অনেকটা কি ছিল, যে 1 সেমিতে 20,000 সেমি ছিল, সেটা কত করা হলো? 1 সেমিতে 80,000, তাহলে সেটা হ্রাসের অনুপাত কত হবে? অর্থাৎ 1:20,000 থেকে 1:80,000 করা হলে সেটা হ্রাসের অনুপাত এইভাবে বের করতে হয়। ঠিক আছে, যেটা দেওয়া আছে সেটা উপরে আগে কত ছিল? 1:20,000, আর কত করেছে? 1:80,000। যেটা ছিল আগে সেটা উপরে, যেটা করতে হবে সেটা নিচে, দিয়ে এইভাবে ক্যালকুলেশন করে 4:1 হয়েছে। বেশ, তবে দেখতে পেলে যে 150টা প্রশ্ন আমরা সম্পূর্ণ পূরণ করলাম। এই প্রশ্নগুলো দেখলে তোমরা বুঝতে পারবে পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর এক্সপ্লেনেশন যেগুলো করেছি সেইগুলো শোনো মন দিয়ে, তবে বুঝতে পারবে। তাই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদেরকেও শেয়ার করো। ঠিক আছে, আমি এসএসসির পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের যা সিলেবাস আছে সম্পূর্ণ করাবো আমার এই চ্যানেলে, সম্পূর্ণ বিনামূল্যে বা ফ্রিতে। ঠিক আছে, তবে আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওতে আমরা আলোচনা করব 5 সংস্থান তত্ত্ব সম্পর্কে। ঠিক আছে, 5 সংস্থান তত্ত্ব সম্পর্কে পরের ভিডিওতে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।